ওকে। আচ্ছা, আমরা আজকে যে সিভিলিম নিয়ে আলোচনা করব সেটা হলো ডিজাইন কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন সবাই কোনো না কোনো অ্যাসেসমেন্ট দিয়ে কোনো না কোনো স্কিলে কম্পিটেন্ট হয়ে আজকে আপনারা ট্রেনার বা অ্যাসোসিয়েট করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সো কোনো না কোনো অ্যাসেসমেন্ট আপনারা দিয়েছেন। ওই অ্যাসেসমেন্টটা আসলে কিভাবে ডিজাইন করতে হয়, এই ডিজাইন পার্টটা আমরা আজকে আমাদের অ্যাসেসর পার্টের সিভিএলএম গুলো যেটা যে দুটো সিভিএলএম অ্যাসেসর পার্টের তার মধ্যে প্রথমটাতে আমরা আজকে দেখার চেষ্টা করব কিভাবে আসলে অ্যাসেসমেন্ট ডিজাইন করতে হয়। একটা কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট কিভাবে ডিজাইন করতে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো তার পূর্বে আমরা আসলে জেনে নেই আসলে অ্যাসেসমেন্ট কি জিনিস, অ্যাসেসমেন্ট কাকে বলে। সো অ্যাসেসমেন্ট হলো এভিডেন্স সংগ্রহ করার একটা প্রসেস যেটার মাধ্যমে একটা ডিসিশন দেওয়া হয় কি কম্পিটেন্ট না কে নট ইট কম্পিটেন্ট। সো আপনার যে অ্যাসেসমেন্ট দিয়েছেন যে কোনো স্কিলে, তখন একজন অ্যাসেসর স্যার আসছে, এসে সারাদিন আপনাদেরকে অবজার্ভ করছে। অবজার্ভ করে উনি বিভিন্নভাবে আপনাদের কাছ থেকে এভিডেন্স সংগ্রহ করছে, রিটেন নিয়েছে, ডেমনস্ট্রেশন নিয়েছে, ওরাল নিয়েছে এবং বিভিন্ন এভিডেন্স সংগ্রহ করে সে কি করছে, দিন শেষে একটা জাজমেন্ট দিছে যে আপনি কম্পিটেন্ট অথবা আপনি নট ইট কম্পিটেন্ট। তো এই যে ওভারঅল যে প্রসেসটা আছে সেটাকে আসলে আপনার অ্যাসেসমেন্ট বলে। তার মানে আমরা বলতে পারি অ্যাসেসমেন্ট কি জিনিস, অ্যাসেসমেন্ট হলো এভিডেন্স সংগ্রহ করার একটা প্রসেস যে এবং এখানে একটা জাজমেন্ট তৈরি করা হয় কেউ কম্পিটেন্ট হয়েছে কি না। স্যার আমরা কি সংজ্ঞাটা বুঝছি অ্যাসেসমেন্ট কাকে বলে? জি ক্লিয়ার স্যার। বুঝতে পেরেছি। So, তার মানে এই সংজ্ঞা থেকে আমরা তিনটা জিনিস পাইছি। একটা কি, একটা হলো অ্যাসেসমেন্ট হলো এভিডেন্স সংগ্রহ করার একটা প্রসেস, আর একটা হলো এখানে একটা জাজমেন্ট তৈরি করা হয় এবং এই জাজমেন্টটা আসলে কিসের ভিত্তিতে করবে, যে কোনো একটা বেঞ্চমার্কের ভিত্তিতে। আর এই বেঞ্চমার্কটা কি, এই বেঞ্চমার্কটা হলো আমাদের সিএস। তার মানে আমরা যে সংজ্ঞাটা শিখলাম অ্যাসেসমেন্ট কাকে বলে, অ্যাসেসমেন্ট হলো এভিডেন্স সংগ্রহ করার একটা প্রসেস এবং এখানে একটা কি করা হয়, আপনার একটা প্রফেশনাল জাজমেন্ট তৈরি করা হয় কেউ কম্পিটেন্ট কিনা সে নট ইয়েট কম্পিটেন্ট। সেই জায়গাটাতে আপনার এখানে এই যে জাজমেন্টটা তৈরি করা হবে, এই জাজমেন্টটা কিসের ভিত্তিতে করবে, এই জাজমেন্টটা করবে হলো আপনার যে সিএস এর ভিত্তিতে, যে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে সেটার ভিত্তিতে আপনাকে জাজমেন্ট করবে আপনি কম্পিটেন্ট না নট ইয়েট কম্পিটেন্ট। সেটা একটা বেঞ্চমার্ক, এই বেঞ্চমার্কটা আমাদের জন্য হলো সিএস। সো আমাদের ওই সংজ্ঞা থেকে আসলে এখানে তিনটা বৈশিষ্ট্য পেয়ে থাকি নর্মালি। আমাদের কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের ক্যারেক্টারিস্টিক গুলো কি কি, কি কি বৈশিষ্ট্য আছে সেটা আমাদের এখানে অনেকগুলো বলা আছে। এর মধ্যে প্রথমে যেটা বলা আছে সেটা হলো আপনার যে এটা এভিডেন্স বেস, আমরা সংজ্ঞাতে শিখলাম না, এটা হলো এভিডেন্স সংগ্রহ করার একটা প্রসেস এবং এর মধ্যে থেকে একটা জাজমেন্ট তৈরি করা হয়। তার মানে সকল জাজমেন্ট তৈরি করা হয় মানে তৈরি করা আপনার কিসের ভিত্তিতে, এভিডেন্সের ভিত্তিতে। তার মানে আপনাকে একটা এভিডেন্স বেসড একটা অ্যাসেসমেন্ট আমরা এটাকে বলতে পারি। তার মানে আমরা প্রথম যে ইয়েটা বলছে আমাদের বৈশিষ্ট্যের মধ্যে, এটা একটা এভিডেন্স বেসড অ্যাসেসমেন্ট। সো যে ডিসিশনে তৈরি করা হোক না কেন অ্যাসেসর তার নিজের মতো করে করবে না, অবশ্যই তিনি আপনাদের কাছ থেকে মানে ট্রেনিং অ্যাসেসমেন্ট চলাকালীন সময়ে যে এভিডেন্সগুলো ক্যান্ডিডেটদের কাছ থেকে সংগ্রহ করেছে ওইগুলোর ভিত্তিতেই উনি একটা রেজাল্ট তৈরি করছে। আর দ্বিতীয়টা বলছে এটা একটা ক্রাইটেরিয়ন রেফারেন্স, এটা একটা মানদণ্ড আছে, একটা মানদণ্ডের উপর ভিত্তি করে আসলে করা হয়। এটা কি কিসের মানদণ্ড, সেটা হলো আপনার যে বিভিন্ন ক্রাইটেরিয়া একটা সিএসএ বলা আছে আপনাকে কি কাজ করতে হবে, ওই কাজগুলোর উপর ভিত্তি করেই আসলে আপনাকে কি করতে হয়, যে আপনাকে কাজ করতে হয় বা আপনাকে এভিডেন্সটা জমা দিতে হয়। সো অ্যাসেসর কি করে, আপনাকে ওই আপনার কাজের উপর ভিত্তি করে যে যে কাজগুলো করতে বলছে, যে যে ক্রাইটেরিয়া ফুলফিল করতে বলেছে ওই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করেই আপনাকে একটা জাজমেন্ট তৈরি করা হয়। তার মানে আমরা বলতে পারি এটা একটা ক্রাইটেরিয়ন রেফারেন্স আপনার অ্যাসেসমেন্ট। এবং এখানে বলছে ডিসিশন অ্যাবাউট whether a person competent is based upon provide the trainer বা ক্যান্ডিডেট ফর অ্যাসেসমেন্ট। আচ্ছা, সো একটা অ্যাসেসমেন্ট চলাকালীন সময়ে অ্যাসেসর কি করে, বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন প্রকার এভিডেন্স অ্যাসেসরকে সাবমিট করে, সেটা রিটেন হইতে পারে, সেটা তার ডেমোর কাজের কোনো কাজ যেটা করছে সেটা হইতে পারে বা তার পূর্বের কাজের কোনো যদি অভিজ্ঞতা থাকে সেটা হইতে পারে। তার মানে কি, সে যে এভিডেন্স গুলো প্রোভাইড করে এই এভিডেন্সের উপর ভিত্তি করে আসলে অ্যাসেসর একজন একটা জাজমেন্ট দেয় সে কম্পিটেন্ট অথবা সে নট ইয়েট কম্পিটেন্ট। তার মানে আমরা বলতে পারি সেটা হলো আপনার যে এখানে যে অ্যাসেসমেন্টটা হয়, যে ডিসিশনটা তৈরি করা হয়, এই ডিসিশনটা আপনার ক্যান্ডিডেটদের
যে এভিডেন্স গুলো তারা প্রোভাইড করছে এই এভিডেন্সের ভিত্তিতেই আসলে এটা তৈরি করা হয়। আবার এখানে মূলত ফোকাস দেওয়া হয় একজন ব্যক্তি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী সে তার কর্মক্ষেত্রে আসলে কিভাবে কাজ করবে সেটার উপর আসলে এখানে একটা ফোকাস দেওয়া হয়। সে মানে আপনারা যে অ্যাসেসমেন্ট দিয়েছেন, অ্যাসেসর আইসা যে আপনাদের কাজগুলো দেখছে, এই কাজগুলো সে সিএস এর যে স্ট্যান্ডার্ড বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী যেভাবে কাজ করার কথা সেভাবে যদি করতে পারে, তাহলে মানে ওই কাজটা আপনি ইন্ডাস্ট্রিতে যা করতে পারবেন কিনা সেটাতে আসলে এখানে ফোকাসটা করা হয়। পাশাপাশি এখানে আপনি যে আপনার অ্যাসেসমেন্টটা হবে এটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে হবে। যে আপনার রিটেনের জন্য একটা টাইম দেওয়া হবে, আপনার ডেমনস্ট্রেশনের জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে। এই টাইমের উপর ভিত্তি করেই আপনাকে অ্যাসেসর এই আপনার কাছ থেকে এভিডেন্স সংগ্রহ করবে। তার মানে কম্পিটেন্সি বিষয়ক এভিডেন্স আপনার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে সংগ্রহ করবে এবং এর উপর ভিত্তি করে আপনাকে একটা জাজমেন্ট দিবে। এবং এখানে যে জাজমেন্টটা দেওয়া হয়, এই জাজমেন্টটা আসলে ক্যান্ডিডেটরা যে কাজটা করতে তার যে কম্পিটেন্সি অর্জন হয়েছে সেটা কতটুকু রিলেভেল সেটা এনশিওর করা হয়। সো আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের ক্যারেক্টারিস্টিক, আমাদের এখান থেকে অ্যাসেসমেন্টের কোশ্চেন আসতে পারে। এখান থেকে ৩ থেকে ৪টা পয়েন্ট আমরা ভালো করে দেখে নেব। ওকে। সো এখানে একটা আপনার কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট ডিজাইন কিভাবে ডিজাইন করবেন একটা আউটলাইন বলা আছে। কিভাবে আপনি একটা অ্যাসেসমেন্ট ডিজাইন করবেন। এখানে টোটাল ৬টা পয়েন্টের কথা বলা আছে। ৬টা পয়েন্ট কি? প্রথমটা হলো, ধরেন আমি একটু উদাহরণ দিয়ে বলি, সেটা হলো আপনি অ্যাসমো লেভেল 2 র একটা অ্যাসেসমেন্ট ডিজাইন করবেন। সো অ্যাসমো লেভেল 2 র অ্যাসেসমেন্ট ডিজাইন করার পূর্বেই ওই অ্যাসমো লেভেল 2 র সিএস আছে কিনা, ওই সিএস এ কি বলা আছে, কি কাজ করতে হবে সেটা আগে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তার মানে আপনার এই প্রথম পয়েন্টটা কি বলছে? আইডেন্টিফাই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কোনগুলো সেটা আপনি প্রথমেই আইডেন্টিফাই করবেন। যে অ্যাসেসমেন্টেরই আপনি অ্যাসেসমেন্ট ডিজাইন করেন না কেন সেটা সিএসটা আইডেন্টিফাই করবেন এবং ওই সিএসে আমাদের অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কি এবং কোন কনটেক্সটে আসলে অ্যাসেসমেন্টটা হবে সেটা আপনি প্রথমে কনফার্ম করবেন। তার মানে প্রথম স্টেপটা কি বলছে আপনাকে, সিএস কি, সিএস এর উদ্দেশ্য কি, ওই লেভেলের উদ্দেশ্য কি, কোন কনটেক্সটে অ্যাসেসমেন্ট হবে সেটা আপনি প্রথমে আইডেন্টিফাই করবেন। তারপর হলো দ্বিতীয়টা বলছে আপনি যে এখন একটা অ্যাসেসমেন্ট যখন আপনি কন্ডাক্ট করবেন বা ডিজাইন করবেন তখন ওখানে কিছু এভিডেন্সের প্রয়োজন হয়। তো এই দ্বিতীয় ধাপে আপনি কোন, কোন ধরনের এভিডেন্স গুলো দরকার সেগুলো আপনি ডিটারমাইন করবেন। যে আপনার একজন একটা অ্যাসেসমেন্টে কোনো ক্যান্ডিডেট কম্পিটেন্ট হইতে হলে আমার এই এভিডেন্স গুলো আপনাকে সাবমিট করতে হবে বা এই এভিডেন্স গুলো দেখাইতে হবে বা আপনার কম্পিটেন্সি অর্জন করার জন্য প্রমাণস্বরূপ কি, কি লাগবে সেটা আপনি ডিটারমাইন করবেন। এখন এভিডেন্স কি, কি লাগবে সেটা ডিটারমাইন করছেন। কিন্তু এভিডেন্স গুলো সংগ্রহ করতে হবে না? কিভাবে সংগ্রহ করবেন? বিভিন্ন মেথড ব্যবহার করে। ধরেন রিটেনে ক্যান্ডিডেট কতটুকু জানে, তার আন্ডারপিনিং নলেজ কতটুকু আছে সেটা রিটেনে দেখলেন। তার প্র্যাকটিক্যাল কাজের দক্ষতা কতটুকু আছে সেটা ডেমোতে দেখলেন। সো রিটেনের জন্য আপনি রিটেনের কোয়েশ্চেন পেপার, ডেমোর জন্য আপনার জব শিট, স্পেসিফিকেশন শিট ব্যবহার করলেন। সো এইভাবে আপনি কি করলেন? তার সুইটেবল মেথড কোনটা সেভাবে আপনি এভিডেন্স গুলো সংগ্রহ করার জন্য মেথড এবং ইনস্ট্রুমেন্ট গুলো আপনি আইডেন্টিফাই করবেন। দেন আপনাকে তো একটা অ্যাসেসমেন্ট নিতে হলে বা কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়, কিছু রিসোর্স বা ইকুইপমেন্টের প্রয়োজন হয়। কি, কি আপনার ওই লেভেলের ধরেন এসমো লেভেল 2 এর অ্যাসেসমেন্ট নিতে হলে আপনার কোন, কোন ইকুইপমেন্ট, কোন, কোন ম্যাটেরিয়ালস, কোন, কোন রিসোর্সেস প্রয়োজন সেটা আপনি আইডেন্টিফাই করবেন। সো ওভারঅল এই ৪ টা জব যখন আইডেন্টিফাই করবেন, তখন আপনি কি করবেন? আপনার এনএসডির যে স্টেক হোল্ডার যারা আছে, তাদের কাছ থেকে আপনি কি করবেন? একটা অনুমোদন নিবেন যে, "স্যার আমি আ আপনার এসমো লেভেল 2 আমি অ্যাসেসমেন্ট ডিজাইন করছি। আমার এই এভিডেন্স দরকার। আমি এই মেথডে আপনার অ্যাসেসমেন্টটা নিবো এবং আমার এই টুলস দরকার, ইকুইপমেন্ট দরকার, ইনস্ট্রুমেন্ট দরকার।" সো তারা কি করবে? সেটা আপনার ভেরিফাই করে আপনাকে একটা অ্যাপ্রুভ দিবে। হ্যাঁ, এখন তুমি অ্যাসেসমেন্টের টুলসটা ডিজাইন করতে পারো বা অ্যাসেসমেন্টের পরবর্তী ধাপে যেতে পারো। তার মানে ওনারা অনুমোদন দেওয়ার পরে পরবর্তী ধাপটা হলো আপনার ইনস্ট্রুমেন্ট তৈরি করা বা বিভিন্ন ডকুমেন্ট তৈরি করা। যেমন আপনার সেলফ চেক, তারপর এগ্রিমেন্ট শিট, তারপর আপনার রিটেন কোয়েশ্চেন পেপার, জব শিট, অবজারভেশন শিট এইসব জিনিসপত্র কি করবেন? তখন তৈরি করা শুরু করবেন। এই ৬ টা ধাপে আসলে আমরা একটা অ্যাসেসমেন্টটা ডিজাইন করে থাকি। সো আমাদের কোশ্চেন আসতে পারে এখান থেকে, রাইট ডাউন দ্য আউটলাইন অফ দ্য কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের আউটলাইন বা স্টেপটা
কিভাবে ডিজাইন করতে হয়, এই স্টেপ কি কি, সেটা আমাদের অ্যাসেসমেন্টে আসার মতো কোশ্চেন। সো আমরা এই যে 6টা ধাপ দেখলাম না, এই 6টা ধাপের ডিটেইলস কিন্তু আমরা এই সিবিএলএমটা সারা সিবিএলএম জুড়ে আমরা পড়বো। সো প্রথমে যেটা বলছি, যেমন এইখানে সিএস কি, তারপর কনটেক্সট। এখন একটা অ্যাসেসমেন্টের কনটেক্সট কি হবে? কনটেক্সট বলতে কি বোঝায়? কনটেক্সট বলতে একটা অ্যাসেসমেন্টের আসলে কোন প্রসঙ্গ, এটার বাংলা অর্থ হলো প্রসঙ্গ, কোন কনটেক্সটে হবে, কোন এনভায়রনমেন্টে হবে, ওই এনভায়রনমেন্টে অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য উপযোগী কিনা, সেটা আপনাকে এনশিওর করতে হবে। একটা অ্যাসেসর যখন যাবে কোনো একটা সেন্টারে অ্যাসেসমেন্ট নিতে, তখন ওই অ্যাসেসমেন্টের আপনার ফিজিক্যাল সেটিং কেমন হবে, মানে একটা অ্যাসেসমেন্টের পূর্বে পরিবেশে এমনভাবে প্রস্তুত করতে হবে বা আপনার প্রতিষ্ঠিত করতে হবে যাতে করে ওখানে আপনি আপনার অ্যাসেসমেন্টটা অনুষ্ঠিত করতে পারেন। তার মানে কি দাঁড়াচ্ছে, কনটেক্সট অফ অ্যাসেসমেন্টটা হলো আপনার ওই জায়গার যেখানে অ্যাসেসমেন্টটা হবে ওখানকার ফিজিক্যাল সেটিং কেমন হবে, এনভায়রনমেন্টাল সেটিং কেমন হবে, কি টুলস কি ইকুইপমেন্ট দরকার হবে, এইসব বিষয় সামগ্রিকভাবে আমরা সেটাকে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বলি। একজন অ্যাসেসর যখন অ্যাসেসমেন্ট নিতে যাবে, ওই অ্যাসেসমেন্ট নেওয়ার পূর্বে পূর্বে মানে অ্যাসেসমেন্ট শুরু করার পূর্বে উনি ওনার ক্যান্ডিডেট যারা আছে যে মানে তাদেরকে অ্যাসেসমেন্ট মানে একটা অফিসিয়াল অ্যাসেসমেন্ট শুরু করার পূর্বে ওখানকার এনভায়রনমেন্ট কেমন, টুলস ইকুইপমেন্ট সবকিছু অ্যাভেলেবেল আছে কিনা, ওখানে অ্যাসেসমেন্ট আসলে কন্টিনিউ করা যাবে কিনা, এসব বিষয় উনি চেক করে আগেই নিশ্চিত হবে যে আমাদের ওই জায়গাটা আমাদের অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য উপযোগী। সো এই কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট আসলে 4টা জিনিস আছে। কি আছে? ফিজিক্যাল সেটিং, টুলস, ইকুইপমেন্ট, ফ্যাসিলিটিস, ম্যাটেরিয়াল অ্যান্ড পারপোজ অফ অ্যাসেসমেন্ট। আমরা একটা একটা করে একটু দেখার চেষ্টা করি। ফিজিক্যাল সেটিং বলতে কি বুঝাইছে? আমরা একটু আগে যে কনটেক্সটের মেন কথাটা আসলে এখানে ফিজিক্যাল সেটিং এ চলে আসে। আপনি যেই এনভায়রনমেন্টে অ্যাসেসমেন্টটা নিবেন, ওই এনভায়রনমেন্টটা, ওই ভেন্যুটা আসলে অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য উপযোগী কিনা, সকল ইকুইপমেন্ট আছে কিনা, এবং অ্যাসেসমেন্ট সাইটটা আসলে আপনার যে অ্যাসেসমেন্টে যেখানে নিবেন এখানে পর্যাপ্ত জায়গা আছে কিনা, ক্যান্ডিডেট অ্যাক্সেস করতে পারে কিনা, তাদের সুন্দর মতো বসার ব্যবস্থা আছে কিনা, ওভারঅল যে ফিজিক্যাল সেটিং আছে সেটা আপনার নেওয়ার উপযোগী আছে কিনা, যদি থাকে তখনই আপনি সেই জায়গাটাতে অ্যাসেসমেন্টটা নিতে পারবেন। দেন দ্বিতীয় নাম্বার যেটা বলছে টুলস, ইকুইপমেন্ট, ফ্যাসিলিটিস। অবশ্যই অ্যাসেসমেন্ট শুরু করার পূর্বেই বা একটা অ্যাসেসমেন্ট নিতে হলে আপনার বিভিন্ন টুলস লাগবে, বিভিন্ন ইকুইপমেন্ট লাগবে, বিভিন্ন ফ্যাসিলিটিস এর প্রয়োজন হবে। সো একজন অ্যাসেসর কি করবে, যখন অ্যাসেসমেন্ট নিতে যাবে ওই অ্যাসেসমেন্ট শুরু করার পূর্বেই উনি কি করবে, ওই অ্যাসেসমেন্টটা মানে কন্ডাক্ট করার জন্য পর্যাপ্ত ইকুইপমেন্ট, টুলস, আপনার ফ্যাসিলিটিস আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা, অবশ্যই অ্যাসেসরকে এটা এনশিওর হইতে হবে আমরা অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য পর্যাপ্ত টুলস, ইকুইপমেন্ট, ফ্যাসিলিটিস ওই জায়গায় আছে কিনা। যদি থাকে অ্যাসেসমেন্ট কন্টিনিউ হবে, না থাকলে অ্যাসেসমেন্টে কিছুটা ডিলে করে হলেও তাদেরকে সেটা সংগ্রহ করার জন্য বলবেন। যদি না হয় তাহলে ওই জায়গাটাতে অ্যাসেসমেন্টটা বন্ধ করে দেওয়া যেতে পারে। সো আমরা আগামীকালকে আসলে দেখবো যে কিভাবে একটা অ্যাসেসমেন্ট, কেন একটা অ্যাসেসমেন্ট বন্ধ হয়ে যাবে। সো এতটুকু আমরা জানি, আমাদের টুলস, ইকুইপমেন্ট, ফ্যাসিলিটিসের মধ্যে যা বলছে একটা অ্যাসেসমেন্ট শুরু করার পূর্বে অ্যাসেসরকে অবশ্যই নিশ্চিত হতে হবে অ্যাসেসমেন্টের টুলস, ইকুইপমেন্ট, ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবেল আছে। আর ম্যাটেরিয়াল বলতে কি বুঝাইছে, আপনি যখন একটা অ্যাসেসমেন্ট নিবেন, কন্ডাক্ট করবেন, তখন ওই অ্যাসেসমেন্টটা সম্পূর্ণ করার জন্য বিভিন্ন ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়। কি কি ম্যাটেরিয়াল? যদি আমি বলি অ্যাসমো যারা, তাদের একটু কাপড় লাগবে, যারা ইলেকট্রিক্যাল তাদের তার লাগবে, টেপ লাগবে, তারপর আপনার অন্যান্য অকুপেশনগুলো যেমন আপনার ওয়েল্ডিং এর রড লাগবে। সো এরকম বিভিন্ন অকুপেশনের আসলে তার কি লাগে, কিছু কনজামেবল ম্যাটেরিয়ালস লাগে। এই ম্যাটেরিয়ালস গুলোকে আসলে ক্যান্ডিডেট অ্যাক্সেস করতে পারবে কিনা বা পর্যাপ্ত ম্যাটেরিয়ালস আছে কিনা আপনার সবার জন্য, সবাই যাতে অ্যাভেলেবেল সেটা ব্যবহার করে কাজটা করতে পারে, সেটা আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। দেন অবশ্যই একটা অ্যাসেসমেন্টে শুরু করার পূর্বেই অ্যাসেসর এবং ক্যান্ডিডেট দুইজনেই অ্যাসেসমেন্টের উদ্দেশ্যটা কি, কেন অ্যাসেসমেন্টটা তারা নিতে মানে বসছে, কেন অ্যাসেসমেন্টটা দিতে আসছে, এটার উদ্দেশ্যের ব্যাপারে দুইজনকে একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। কেন? কারণ হলো তারা এই অ্যাসেসমেন্ট দিয়ে কি করবে,
কি হবে? এই অ্যাসেসমেন্ট থেকে যে আসলে তারা কেন দিবে? তারা কি সার্টিফিকেটের জন্য দিবে, লাইসেন্সের জন্য দিবে, না তাদের কোনো একটা স্কিল টেস্ট করার জন্য তারা অ্যাসেসমেন্টটা দিবে? সেটা অবশ্যই ক্যান্ডিডেটদেরকেও জানতে হবে এবং অ্যাসেসরকেও জানতে হবে এই অ্যাসেসমেন্টের মাধ্যমে আসলে ক্যান্ডিডেটদের কী হবে এবং অ্যাসেসমেন্টের ওভারঅল পারপাসটা কী সেটা অ্যাসেসরকেও জানতে হবে। স্যার আমরা কি বুঝতে পারতেছি? হ্যাঁ স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ। ওকে, কোনো কোশ্চেন থাকলে আপনারা বলবেন প্লিজ। আমাদের একটু যদি বলি, অ্যাসেসর পার্ট যারা দিবেন তাদের জন্য এই সিভিএলএমটা থেকে ৫, ৬টা, ৭টা কোশ্চেনও পাইতে পারেন, কমন পাওয়ার সম্ভাবনা বেশি। যারা অ্যাসেসর পার্ট যারা ট্রেনার এবং অ্যাসেসর পার্ট দিবেন তারা 2টা বা 3টা কোশ্চেন এই সিভিএলএম থেকে কমন পাইতে পারেন। ওকে, একজন হাত তুলছেন, স্যার কিছু বলবেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার ওই যে আমার কোশ্চেনটা হইলো, ওই যারা অ্যাসেসর এবং ট্রেনার পাঠ করবে জি, তাদের জন্য কি কোশ্চেন টোটাল 25টা থাকবে? সবার জন্যই কোশ্চেন টোটাল 25টা থাকবে স্যার। তার মানে যারা অ্যাসেসর পাঠ করবে তারা মাত্র 5টা সিভিএলএম থেকে কোশ্চেন পাবে, জি আর স্যার। যারা অ্যাসেসর এবং ট্রেনার পাঠ করবে তারা মোট 12টা থেকে কোশ্চেন পাবে, মোট 12টা সিভিএলএম থেকে কোশ্চেন পাবে। জি স্যার। ঠিক আছে স্যার? জি স্যার, ঠিক আছে স্যার। জি স্যার, মানে থ্যাংক যারা ইউ। অ্যাসেসর পাঠ করবে তাদের 5টা বই থেকে 25টা প্রশ্ন, আর যারা ট্রেনার পাঠ করবে তাদের 12টা বই থেকে 25টা প্রশ্ন আসবে। সো দুইজনেরই জন্য এই সিভিএলএমটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিভিএলএম থেকে অনেক বেশি কোশ্চেন আসে। ওকে, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়? ডায়াগনস্টিক একটা অ্যাসেসমেন্ট প্রসেস এর মাধ্যমে আসলে ডিটারমাইন করা যায় আসলে কোথায় কোথায় ট্রেনিং এবং এডুকেশনের প্রয়োজন আছে, সেটা ডিটারমাইন করা যায় যে লার্নারদের আসলে কোন জায়গাটার প্রয়োজন, কোন জায়গাটা তাদের গ্যাপ, সেটা বোঝা যায়। সো আমাদের এখান থেকে একটা এমসিকিউ আসছে আসলে এই লাইন থেকে, সেজন্য এই পয়েন্টটা আগে আমাদের কখনো অন্তর্ভুক্ত হয়নি, এটা নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে আপনাদের এই ইয়েতে। সেটা হলো ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট কেন করা হয়? আমরা ক্যান্ডিডেট বা স্টুডেন্ট যারা আছে তাদের যে নিড কোনটা দরকার, তাদের ট্রেনিং বা এডুকেশন নিড কোনটা দরকার, সেটা আইডেন্টিফাই ডিটারমিন করার জন্য আপনার ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট করা হয়। ওকে, আমরা প্রথম ক্লাসও স্যার, খলিল স্যার হাত তুলছেন, স্যার কিছু বলবেন? তো তাহলে কি ওই ডায়াগনোসিস অ্যাসেসমেন্ট এবং ফরমেটিভ অ্যাসেসমেন্ট একই জিনিস? আমরা একটু স্যার ফর্মেটিভ সামেটিভটা পড়বো, সামনেই আছে, তখন এটার সাথে আমরা একটু অ্যালাইন করব, ঠিক আছে স্যার? ঠিক আছে স্যার। আচ্ছা, সামনে আমাদের ওই দুটো ইম্পর্টেন্ট আছে, ওটার সাথে আমরা দেখি এটা অ্যালাইন করার ট্রাই করব। ঠিক আছে স্যার। ওকে, আরপিএল কি জিনিস? আরপিএল আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, আরপিএল হলো রিকগনিশন অফ প্রায়র লার্নিং, তার মানে তার পূর্বের কাজের কোনো স্বীকৃতি দেওয়া। সো বাংলাদেশে আসলে অনেক স্কিল্ড ওয়ার্কার আছে যাদের আসলে সার্টিফিকেট নেই, তারা সার্টিফিকেটের জন্য কোথাও ভালো চাকরি করতে পারতেছে না, বিদেশে গেলে স্যালারি কম পাচ্ছে, সো ইত্যাদি ইত্যাদি সমস্যা। সো বাংলাদেশে এরকম একটা প্রসেস চালু করা হয়েছে, সেটাকে আরপিএল বলে। যারা স্কিল্ড ওয়ার্কার তাদের ট্রেনিং লাগবে না, তারা 3 দিন ওরিয়েন্টেশন, 1 দিন অ্যাসেসমেন্টের মাধ্যমেই তারা তাদের স্কিল টেস্ট দিবে এবং ওখানে যদি স্ট্যান্ডার্ড অনুযায়ী, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা কাজ করতে পারলে তাহলে তারা সার্টিফিকেশন মানে সার্টিফিকেট পাবে। মূলত আরপিএল বলতে একটা প্রসেস যেটা হলো স্কিল ওয়ার্কার যারা তাদেরকে একটা সার্টিফিকেশনের আওতায় নিয়ে আসে এবং এটা 3 দিন অ্যাসেসমেন্ট, 3 দিন ওরিয়েন্টেশন, 1 দিন অ্যাসেসমেন্টের মাধ্যমে আসলে তারা সার্টিফিকেটটা পেয়ে যায়। সো বাংলাদেশে আরপিএলটা কেন প্রয়োজন? বাংলাদেশে অনেক স্কিল ওয়ার্কার আছে, আপনি যদি রাস্তাঘাটে বেরোন এদিক ওদিক দিবেন অনেক লোক অনেক কাজ জানে কিন্তু তার সার্টিফিকেট নেই। শিক্ষা সার্টিফিকেটের জন্য সে আসলে ভালো চাকরি করতে পারতেছে না। যেমন যদি আমরা একটু উদাহরণ দিই, আপনার রাস্তায় বেরোলেই দেখবেন বিভিন্ন ওয়ার্কশপে ওয়েল্ডিং যারা করে তারা কিন্তু বেশ ভালো কাজ জানে কিন্তু আসলে তার সার্টিফিকেট নেই। সো সিঙ্গাপুর নামে একটা দেশ আছে বা বাংলাদেশ, পৃথিবীর অনেকগুলো দেশ আছে যেখানে ওয়েল্ডারদের অনেক ভ্যালু, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা বেতন, অথচ সে এই ওয়ার্কশপে ধরেন 10,000, 15,000 টাকা বেতনের চাকরি করে। সো তার যদি একটা সার্টিফিকেট থাকতো তাহলে সে বিশ্বের উন্নত দেশগুলোতে অথবা বাংলাদেশেরই কোনো ইন্ডাস্ট্রিতে সে কাজ করতে পারতো। সো এরকমই একটা প্রসেস বাংলাদেশে যারা স্কিল্ড ওয়ার্কার তাদেরকে সার্টিফিকেটের আওতায় নিয়ে আসার জন্যই আসলে আরপিএল এর প্রসেসটা চালু করা হয়েছে। মূলত তাদের যেকে স্বীকৃতি দেওয়া, তারা কাজ জানে, কাজ বুঝে, এটাই। ওকে,
আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ হলো প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল কয়টা? অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল টোটাল 4টা: ভ্যালিড, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ফেয়ারনেস। আমরা একটা একটা করে একটু দেখব। ভ্যালিড বলতে কি বোঝায়? ভ্যালিড শব্দের কথাটার অর্থ হলো বৈধ, তাই না স্যাররা? এই বৈধ বলতে কি বোঝায়? বৈধ বলতে আপনাকে আসলে আমি সহজ কথায় বলি, আপনাকে যা করতে বলছে ওই অনুযায়ী যদি করতে পারেন তখন সেটাকে আমরা একটা ভ্যালিড অ্যাসেসমেন্ট বলবো। আপনাকে কি করতে বলছে? আপনাকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করতে বলছে। সেটা কোথায় বলা আছে? সেটা সিএস এ বলা আছে। সিএস এর অনুযায়ী যদি আপনি যা যা কাজ করতে বলছে ওই অনুযায়ী যদি আপনি কাজটা করতে পারেন তখনই আপনাকে বলবে যে আপনার অ্যাসেসমেন্ট একটা ভ্যালিড অ্যাসেসমেন্ট হয়েছে। সো সিএস এর কোথায় বলা আছে আপনি কি কাজ করবেন? সিএস এর বলা আছে, পারফরম্যান্স ক্রাইটেরিয়াতে বলা আছে, এলিমেন্ট অফ কম্পিটেন্সি বলা আছে আপনাকে কোন কোন কাজগুলো করতে হবে। সো আমরা যদি আবার একটু বলি ভ্যালিডের সংজ্ঞাটা, যে সকল ইউনিট অফ কম্পিটেন্সির উপর আপনার অ্যাসেসমেন্টটা হবে ওই সমস্ত ইউনিট অফ কম্পিটেন্সির এলিমেন্ট অফ কম্পিটেন্সি পারফরম্যান্স ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল করেন এবং আপনার অ্যাসেসমেন্টটা যদি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হয় তখন তাকে একটা ভ্যালিড অ্যাসেসমেন্ট বলে। সো ভ্যালিডিটির সংজ্ঞাটা যদি একটু আমি আবার বলার চেষ্টা করি তাহলে আমরা এভাবে বলতে পারি যে সকল ইউনিট অফ কম্পিটেন্সির উপর আপনার অ্যাসেসমেন্টটা হবে ওই সমস্ত ইউনিট অফ কম্পিটেন্সি এলিমেন্ট পারফরমেন্স ক্রাইটেরিয়া যদি আপনি সঠিকভাবে ফুলফিল করতে পারেন, কভার করতে পারেন এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি আপনার যদি কাজটা করতে পারেন বা আপনার অ্যাসেসমেন্টটা হয় তখন সেটাকে একটা ভ্যালিড অ্যাসেসমেন্ট বলবে। সহজ কথা, আপনাকে যা করতে বলছে ওই অনুযায়ী যদি করতে পারেন তখন সেটাকে ভ্যালিড অ্যাসেসমেন্ট বলবে। সো এখন আপনাকে কি করতে বলছে? সিএসএ বলা আছে। আমি আপনাদের সবাইকে বলছিলাম আপনারা আপনাদের সিএসটা ডাউনলোড করে নেবেন। যে অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করতে হয় আমরা দেখিয়ে দিয়েছি। সো তারপরেও যদি কেউ সিএসটা না ডাউনলোড করতে পারেন আমাকে বলবেন আপনার অকুপেশন নাম, আমি আপনাদের ডাউনলোড করে দিব। সো তো ভ্যালিড হলো আপনাকে আসলে ইউনিট অফ কম্পিটেন্সি সবগুলো এলিমেন্ট সবগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া যদি কভার করেন ফুলফিল করেন তখনই আপনার অ্যাসেসমেন্ট একটা ভ্যালিড অ্যাসেসমেন্ট হবে। এই ভ্যালিডটা কখন অর্জন হবে? অবশ্যই ওই যেটা বললাম সবগুলো পারফরম্যান্স ক্রাইটেরিয়া সবগুলো এলিমেন্ট অফ কম্পিটেন্সি যখন আপনি কভার করবেন এবং আপনি যে অ্যাসেসমেন্টটা হবে ওখানে আপনার ক্যান্ডিডেটদের আন্ডারস্ট্যান্ডিং নলেজ স্কিল অ্যাটিটিউডগুলো যাচাই করা হবে, তারা লার্নিং আউটকামগুলো অর্জন করতে পেরেছে কিনা, তখনই আপনার ওই অ্যাসেসমেন্টটা একটা ভ্যালিড অ্যাসেসমেন্ট হবে। স্যার ভ্যালিডিটির ব্যাপারে আমাদের কারো কোনো কোশ্চেন আছে? না, ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। রিলায়েবিলিটি স্যার পরের স্যার টুকু যদি কাইন্ডলি একটু বলতেন। স্যার এখানে বলছে আমাদের মূলত ভ্যালিড বলতে আমাদের প্রথম যেটা বলছে ভ্যালিডটা কখন অ্যাচিভড হবে? ভ্যালিডটা অ্যাচিভড হবে আপনি যখন আপনাকে যে সিএস এর যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া বা এলিমেন্ট অফ কম্পিটেন্সিটা আপনাকে বলা আছে করতে হবে ওইটা অনুযায়ী যদি করতে পারেন সেটা তখন ভ্যালিড হবে। আর নিচের যে পয়েন্টগুলো বলছে আপনি যে এভিডেন্সগুলো সংগ্রহ করবেন এই এভিডেন্সগুলো আপনাকে অবশ্যই ইউনিট অফ কম্পিটেন্সির সাথে রিলেশন থাকতে হবে, রিলেট থাকতে হবে। রিলেট কখন থাকবে? যখন আপনি পারফরম্যান্স ক্রাইটেরিয়া অনুযায়ী এলিমেন্ট অফ কম্পিটেন্সি অনুযায়ী কাজটা করতে পারবেন বা ওই অনুযায়ী আপনার কাজটা সাকসেসফুলি করবেন তখনই আপনার ওই যে এভিডেন্সগুলো সংগ্রহ করছেন সেগুলো আপনার একটা ভ্যালিড এভিডেন্স হবে। পাশাপাশি আপনাকে অবশ্যই আপনাকে পারফরম্যান্স ক্রাইটেরিয়া এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া মিট করতে হবে। স্যার একজন হাত তুলছেন, স্যার কিছু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার ওই ডাউনলোডের সিস্টেমটা যদি বলতেন আচ্ছা যে ক্লাস কিভাবে শেষে আমাদের। বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আচ্ছা ধন্যবাদ। আমি আবার প্রয়োজনে ক্লাস শেষে আপনাদের সবাইকে দেখিয়ে দেব। ওকে, যেটা বললাম আপনি যে কাজটা করবেন ওই কাজটা অবশ্যই পারফরম্যান্স ক্রাইটেরিয়া অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াকে মিট করতে হবে। যদি মিট করে তখনই আপনার অ্যাসেসমেন্টটা ভ্যালিড। সো প্রতিটা পয়েন্টে আমাদের একই কথা বলছে, সেটা হলো এলিমেন্ট অফ কম্পিটেন্সি কভার হয়েছে কিনা, পারফরম্যান্স ক্রাইটেরিয়া কভার হয়েছে কিনা, যদি হয় অ্যাসেসমেন্ট ভ্যালিড অ্যাসেসমেন্ট। স্যার বুঝছেন এবার? স্যাররা আমরা একটু কথা বলি তাহলে আমারও আসলে বুঝতে সুবিধা হয়, জি আপনারা জি বুঝছেন। স্যার, আচ্ছা স্যার বুঝতে পারছি। ওকে, রিলায়েবল অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়? ধরেন
রিলায়েবল অ্যাসেসমেন্ট বলতে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি আপনি সবসময় সবাইকে একই ধরন বা একই পদ্ধতিতে যদি আপনি কোনো অ্যাসেসরকে বা কোনো ক্যান্ডিডেটদেরকে যদি আপনি জাজ করেন, মূল্যায়ন করেন, তখন সেটাকে আমরা একটা রিলায়েবল অ্যাসেসমেন্ট বলবো। সো আরেকটু সহজে যদি বোঝার চেষ্টা করি, ধরেন আপনি আগামীকালকে একটা অ্যাসেসমেন্ট হবে বাংলাদেশের 100 জায়গায়। 100 জন অ্যাসেসর গেছে, 100টা এনভায়রনমেন্ট বা ভিন্ন ধরনের এনভায়রনমেন্ট। আবার ধরেন আপনার অনেকগুলো আলাদা আলাদা ক্যান্ডিডেট, সকল যদি ভিন্ন পরিবেশ, ভিন্ন অ্যাসেসর, তারপর ভিন্ন অ্যাসেসর বা ভিন্ন এনভায়রনমেন্টে যদি কোনো অ্যাসেসমেন্ট হয়, ওই অ্যাসেসমেন্টের আউটকাম যদি একই আসে, তখন সেটাকে আসলে রিলায়েবল অ্যাসেসমেন্ট বলে। সো এটা রিলেভেল অ্যাসেসমেন্টটা কেমন হবে? সবাই যদি একটা নির্দিষ্ট গাইডলাইন ফলো করে অ্যাসেসমেন্টটা করে, তখন সেটাকে রিলায়েবল অ্যাসেসমেন্ট বলবে। ধরেন একটা উদাহরণ দিয়ে বলি। সো ধরেন আপনাদেরকে 25টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্ন পারলে সবাই কম্পিটেন্ট হবেন। এই নীতিমালা অনুযায়ী সব অ্যাসেসর যদি জাজ করে, তখনই ওই অ্যাসেসমেন্ট একটা রিলেভেল অ্যাসেসমেন্ট হবে। একটা মানদণ্ড আমাদের দেওয়া আছে, আমাদের একটা গাইডলাইন দেওয়া আছে কিভাবে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে হবে। সো ওই অনুযায়ী যদি সকল অ্যাসেসর জাজমেন্ট করে থাকে, তখন এই অ্যাসেসমেন্ট একটা গ্রহণযোগ্য অ্যাসেসমেন্ট বলে আপনার গণ্য করা হবে। সো এটা ভিন্ন অ্যাসেসর হইতে পারে, ভিন্ন এনভায়রনমেন্ট হইতে পারে, ভিন্ন সিচুয়েশন হইতে পারে, বা ভিন্ন ভিন্ন ক্যান্ডিডেট হইতে পারে, বাট অ্যাসেসমেন্টের আউটকাম একই আসবে। একই আসার অর্থ হলো সবাই একই স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনি জাজ করবে, তখনই সেটাকে রিলায়েবল অ্যাসেসমেন্ট বলে। তো এটাকে আবার সহজে এইভাবে বলে, কনসিস্টেন্টলি ইন্টারপ্রেট অ্যাসেসমেন্ট আউটকাম। অ্যাসেসমেন্ট আউটকামটা কনসিস্টেন্টলি ইন্টারপ্রেট করবে। ফ্লেক্সিবিলিটি বলতে কি বোঝায়? ফ্লেক্সিবিলিটি শব্দের অর্থ হলো নমনীয়। সো আপনার সিএস অনুযায়ী যে আপনার কোনো ক্যান্ডিডেটদের নলেজ, স্কিল, অ্যাটিটিউড যদি আপনি যাচাই করেন বা ওই জায়গাটাতে যদি কিছুটা নমনীয় করেন, যেমন আপনাকে যে কাজগুলো করতে বলছে, যে স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজগুলো করতে বলছে, ওই কাজগুলো যদি আপনি করতে পারেন, সেই জায়গায় একটু নমনীয় হওয়া। নমনীয় কীভাবে হতে পারেন? ক্যান্ডিডেটদের যদি কোনো স্পেশাল নিডস থাকে, তাদের লার্নিং নিডস থাকে, বা তার ধরেন কেমন, ধরেন একটা ক্যান্ডিডেট কাজ করতে করতে সে ধরেন একটু টায়ার্ড হয়ে যাচ্ছে বা সে দীর্ঘক্ষণ কাজ করতে পারতেছে না, আপনি কি করলেন? তাকে একটু সময় দিলেন, সময় দিয়ে তাকে কাজটা করতে দিলেন। ওভারঅল ক্যান্ডিডেটদের যে আপনার লার্নিং নিড আছে, এই লার্নিং নিডটা যদি আপনি ফুলফিল করে আপনি কোনো অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করেন, সেটাকে একটা রিলায়েবল অ্যাসেসমেন্ট বলবে। যদি সংজ্ঞাতে ফ্লেক্সিবল অ্যাসেসমেন্ট বলবে। সংজ্ঞাতে আমরা এভাবে বলতে পারি, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী অথবা নলেজ, স্কিল, অ্যাটিটিউড বজায় রেখে যদি অ্যাসেসমেন্টটা নমনীয় করা হয়, তখন সেটাকে আসলে একটা ফ্লেক্সিবল অ্যাসেসমেন্ট বলে। ফেয়ারনেস অ্যাসেসমেন্ট। ফেয়ারনেস কি? ধরেন আপনার অ্যাসেসমেন্টের সময় অনেক ধরনের ক্যান্ডিডেট থাকতে পারে, কারো বয়স বেশি, কারো ফিমেল, মেল, কেউ ধরেন হাঁটতে পারে না, কেউ চোখে দেখে না, কানে শোনে না, বা ভিন্ন ধরনের আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, বা কেউ ঠিকমতো বাংলা বলতে পারে না, এমন লোক হইতে পারে। সো আপনি আপনার অ্যাসেসমেন্ট প্রসেসে সকল ক্যান্ডিডেটদেরকে আসলে তার বয়স কি, তার জেন্ডার কি, তার ডিসেবিলিটি, এগুলোর দিকে না তাকায় সকলকে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করে যখন আপনি একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবেন, তখন সেটাকে ফেয়ার অ্যাসেসমেন্ট বলে। তো আমরা এটাকেও বলতে পারি যে অ্যাসেসমেন্টের ভিতরে কোনো বয়সের, জেন্ডার বা আপনার যে এই ডিসেবিলিটি অথবা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এগুলো কোনো আপনার ভেদাভেদ থাকবে না, তখন সেটাকে একটা ফেয়ার অ্যাসেসমেন্ট বলে। মূলত তাদের জেজ কি, জেন্ডার কি, ডিসেবিলিটি কি, আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কি, এগুলো কোনো মুখ্য বিষয় না। সকলকে আমাদেরকে অ্যাসেসমেন্ট প্রসেসে অ্যাক্সেস দেওয়া, সকলকে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করে আপনি যখন ওই যে ইকুইটি, সমতা বিধান করে যখন একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবেন, তখন সেটাকে আসলে ফেয়ার অ্যাসেসমেন্ট বলে। স্যার, আমরা কি অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল গুলো বুঝেছি? জি স্যার। জি স্যার, বুঝেছি। জি স্যার, আলহামদুলিল্লাহ। ওকে। সো আরো কিছু প্রিন্সিপাল আছে: অথেন্টিসিটি, কারেন্সি, কস্ট ইফেক্টিভনেস, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। অথেন্টিসিটি মানে ক্যান্ডিডেটরা যে কাজ করবে তার নিজের কাজ কিনা, এবং তার কাজে আসলে কারেন্ট নলেজ স্কিল গুলো আছে কিনা সেটা দেখা যায়। অথবা একটা অ্যাসেসমেন্ট করতে হলে আসলে কিছু কস্টিং এর বিষয় আছে, কিছু খরচ আছে, ওই জায়গাটা যত কম কষ্টের মধ্যে করা যায়, এটা ক্যান্ডিডেট হোক বা অ্যাসেসমেন্ট সেন্টার হোক, সো সকলে যাতে একটা কম কস্টিং এর মধ্যে আসলে কস্ট ইফেক্টিভনেস যেটা বলছে, একটা কম কষ্টের মধ্যে যদি আপনি অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করতে পারেন, আর ওই অ্যাসেসমেন্টটা আসলে রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা নিশ্চিত করতে হবে। আমরা সামনে পাবো রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা কি, তো ওই জায়গাটাতে আমরা রিজনেবল অ্যাডজাস্টমেন্টের সংজ্ঞাটা ভালো করে দেখব।
সো এখানে একটা প্রসেস আছে অ্যাসেসমেন্ট কিভাবে প্রসেস করা হয় আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না আমরা শুধু স্টেপগুলো দেখবো সেটা হলো আমরা প্রথমে অ্যাসেসমেন্ট সিস্টেমটা ডিজাইন করতে হবে তারপর অ্যাসেসমেন্টে প্ল্যান করতে হবে কোন কোন মেথডে কোন কোন টুলসে অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করা হবে সেটা আপনার ডিটারমিন করতে হবে তারপর টুলস কোশ্চেনপত্র জব শিট প্রিপেয়ার করতে হবে তারপরে অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করতে হবে দেন অ্যাসেসমেন্টটা ভ্যালিডেট করতে হবে যে অ্যাসেসমেন্টটা কতটুকু আপনার ইফেক্টিভ হয়েছে সেটা ভ্যালিডেট করতে হবে আমরা এখান থেকে শুধু এই ৬টা নামটাই দেখব যে কি কি সেটা হলো প্রথমটা অ্যাসেসমেন্ট প্রসেসের প্রথমে অ্যাসেসমেন্ট ডিজাইন করতে হবে অ্যাসেসমেন্ট সিস্টেম কি হবে সেটা তারপর অ্যাসেসমেন্ট প্ল্যান করতে হবে কোন মেথড কোন টুলস কোন টুলস ব্যবহার করে অ্যাসেসমেন্টটা হবে অ্যাসেসমেন্টের টুলসটা পরে ডেভেলপ করতে হবে এবং অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করতে হবে দেন অ্যাসেসমেন্টটা ভ্যালিডেট করতে হবে সো আমরা এখন যে পয়েন্টটা পড়বো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো যে টাইপস অফ অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট কত প্রকার অ্যাসেসমেন্ট মূলত দুই প্রকার একটা হলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর একটা হলো সামেটিভ অ্যাসেসমেন্ট সো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি জিনিস ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হলো ক্যান্ডিডেটদের প্রোগ্রেস যাচাই করার জন্য তার পারফরমেন্সটা যাচাই করার জন্য যে অ্যাসেসমেন্টের ট্রেনিং একবারে ট্রেনিং এর শেষে নেওয়া হয় সেটাকে আসলে ট্রেনিং চলাকালীন সময়ে যেটা নেওয়া হয় সেটাকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলে তার মানে আমরা বলতে পারি ট্রেনিং চলাকালীন সময়ে ক্যান্ডিডেটদের প্রোগ্রেস যাচাই করার জন্য যে অ্যাসেসমেন্ট আসলে সংগঠিত করা হয় সেটাকে আসলে আপনার ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলে এই ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা মূলত ট্রেনার নিয়ে থাকে অবশ্যই সেটা ট্রেনিং চলাকালীন সময়ে হয়ে থাকে এবং এখানে ক্যান্ডিডেটদের প্রোগ্রেস যাচাই করার জন্য কোনো ট্রেনিং কার্যক্রম চলাকালীন সময়ে ট্রেনিজদের অগ্রগতি সম্পর্কে অবগত হওয়ার জন্য যে অ্যাসেসমেন্ট করা হয় তাকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলে সহজ কথা যে ট্রেনিজদের অগ্রগতি যাচাই করার জন্য ট্রেনিং চলাকালীন সময় যে অ্যাসেসমেন্ট হয় তাকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলে আর এই ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা মূলত ট্রেনার নিয়ে থাকে যেমন আমি কিন্তু আপনাদেরকে অলরেডি 2টা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিয়েছি আপনারা হয়তোবা অনেকে রেসপন্স করেছেন বা অনেক উত্তর করেছেন অথবা অনেক উত্তর করেন নাই সো মূলত আপনাদের কে কতটুকু প্রোগ্রেস সেটা যাচাই করার জন্যই আমরা ফর্মেটিভটা নিয়ে থাকি সো কয়েকজন দেখেছি আপনারা অ্যাসেসমেন্টের দিয়েছেন আর বাকিরা দেন নাই সো আমি যদি একটু সহজে আপনাদের বলি আমার অভিজ্ঞতা থেকে বলি সেটা হলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যদি দেয় কেউ অন টাইমে তাহলে কি হয় ফাইনাল অ্যাসেসমেন্টে তার জন্য কিছুটা ইজিয়ার হয়ে যায় কোশ্চেন কিভাবে করতে হবে কোশ্চেন উত্তর কিভাবে করতে হবে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে রিটেন কিভাবে দিবে এমসিকিউ গুলো কিভাবে দিবে সেটা ওর জন্য খুব বেশি ইজিয়ার হয়ে যায় কিন্তু কেউ যদি ফর্মেটিভ না দেয় তার জন্য কিছুটা কঠিন হয়ে যায় তারপরও আমরা বারবারই আপনাদেরকে বলার চেষ্টা করি সেটা হলো আপনাদের অ্যাসেসমেন্টে তুলনামূলক যদি বলি একটু কঠিন হবে রিটেনটা রিটেনে যদি কেউ কম্পিটেন্ট হইতে পারে তাহলে তার জন্য বাকি পার্টগুলো তুলনামূলক ইজিয়ার হয়ে যাবে খুব বেশি কঠিন হবে না যদি কেউ রিটেন ভালো করতে পারে আর রিটেনটাই আসলে সবাই খারাপ করে সো আমি যতটা দেখেছি মানে আমি অ্যাসেসমেন্টে বলেন বা আমাদের প্রতি ওখানে যে অ্যাসেসমেন্ট গুলো হয় এর মধ্যে 95% লোক কিন্তু রিটেনে নট ইয়েট হয় 95% লোক সো আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের ক্লাসগুলো যে চলে এই ক্লাসগুলোর পরে একটু চেষ্টা করবেন নিজেরা একটু এগুলো দেখে নিতে নোট করতে বাসায় একটু পড়াশোনা করতে যেহেতু এই টার্মগুলোর সাথে আমরা খুব বেশি পরিচিত না আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে তারপর আমরা একটু কষ্ট করে একটু এগুলো কভার করব স্যারেরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ স্যার। ওকে সো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কাকে বলে কোনো ট্রেনিজদের অগ্রগতি তাদের প্রোগ্রেস যাচাই করার জন্য ট্রেনিং চলাকালীন সময় যে অ্যাসেসমেন্ট নেওয়া হয় তাকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলে সামেটিভ অ্যাসেসমেন্ট কাকে বলে সামেটিভ অ্যাসেসমেন্ট বলা হয় যে একবারে ট্রেনিং এর শেষে সার্টিফিকেশনের উদ্দেশ্যে তাদের কম্পিটেন্সি অর্জন হয়েছে কিনা সেটা ডিটারমাইন করার উদ্দেশ্যে যেই অ্যাসেসমেন্টটা নেওয়া হয় তাকে সামেটিভ অ্যাসেসমেন্ট বলে তার মানে সামেটিভ অ্যাসেসমেন্টটা কখন নেওয়া হয় সামেটিভ অ্যাসেসমেন্টটা একবারে অ্যাসেসমেন্টের শেষে নেওয়া হয় ক্যান্ডিডেটদের আসলে যে তারা যেটা শিখতে এসেছে যে লার্নিং আউটকামটা যেটা অর্জন করতে এসেছে সেটা তাদের অর্জন হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য কোনো অ্যাসেসর দ্বারা
যে অ্যাসেসমেন্ট হয় সেটা হলো সামেটিভ অ্যাসেসমেন্ট বলে। এটাকে আমরা এভাবেও বলতে পারি, কোনো একটা ট্রেনিং শেষ হবার পর সার্টিফাইড অ্যাসেসর দ্বারা যে অ্যাসেসমেন্টটা সম্পাদন করা হয় তাকে সামেটিভ অ্যাসেসমেন্ট বলা হয়। মূলত এখানে আসলে সার্টিফিকেটের জন্য, তার কাজের স্বীকৃতির জন্য যে অ্যাসেসমেন্টটা হয় সেটাকে সামেটিভ অ্যাসেসমেন্ট বলে। এটাকে অনেক ক্ষেত্রে ফর্মাল অ্যাসেসমেন্টও বলা হয়। মূলত এটা একবারে ট্রেনিং এর শেষে, মানে আপনারা যে ফাইনাল অ্যাসেসমেন্টে বসবেন না, ওটাকে আসলে সামেটিভ অ্যাসেসমেন্ট বলা হয়ে থাকে। ওকে, আমরা এখানে সামেটিভ ফর্মেটিভ দেখলাম। আগে একটা জিনিস একটু দেখে আসলাম, সেটা হলো আপনার ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। সো ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টটা কেন নেওয়া হয়, সেটা হলো টেনিস কার কোথায় ট্রেনিংটা প্রয়োজন সেটা আইডেন্টিফাই করার জন্য। মূলত এই আমাদের ফর্মেটিভ সামেটিভের সাথে খুব বেশি রিলেভেন্ট না। মূলত কোনো ট্রেনিস বা ক্যান্ডিডেটদের কোনো কোথায় তার ট্রেনিং দরকার সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টটা করে থাকি। ওকে, আচ্ছা, হোলিস্টিক অ্যাসেসমেন্ট বলে একটা অ্যাসেসমেন্ট হয়। এটা হলো কি জানেন, অনেকগুলো আপনার ইভেন্ট আছে, ওই ইভেন্টের কম্বাইনে যখন আপনি কোনো অ্যাসেসমেন্টটা নেবেন তখন সেটাকে হোলিস্টিক অ্যাসেসমেন্ট বলে। আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। সেটা হলো কোনগুলো ইভেন্টের সমন্বয় হবে, আপনার নলেজ, আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল কতটুকু আছে, আপনি কি প্রবলেম সলভ করতে পারেন কিনা, টেকনিক্যাল স্কিল কতটুকু আছে, আপনার অ্যাটিটিউড কেমন, তারপর ইথিক, এইসব বিষয়ে আসলে যখন কম্বাইন হয়ে কোনো অ্যাসেসমেন্ট হবে সেটাকে হলিস্টিক অ্যাসেসমেন্ট বলা হয়। নর্মালি আমরা আসলে দুটো অ্যাসেসমেন্টের সাথেই পরিচিত। সো আমরা নর্মালি যদি আমাদের কোশ্চেন আসে টাইপস অফ অ্যাসেসমেন্ট কয়টা, আমরা ফর্মেটিভ এবং সামেটিভটা দিয়ে দেব। এই দুইটা থেকে আমাদের কোশ্চেন আসে। আর বাকি যে দুইটা বললাম আমরা, হলিস্টিক এবং ডায়াগনস্টিক, আমাদের এখান থেকে কোশ্চেন আসে না। আচ্ছা, লিগ্যাল এবং ইথিক্যাল রিকোয়ারমেন্ট, আপনাদের একটা যে আইন কানুন বা নৈতিক কিছু রিকোয়ারমেন্ট আসলে প্রয়োজন হয় আমাদের অ্যাসেসমেন্টটা কন্টিনিউ করার জন্য। এর মধ্যে কি আছে, আপনি যে অ্যাসেসমেন্টটা নেবেন ওই অ্যাসেসমেন্টের অসের পলিসিগুলো কি হবে, কোন প্রসিডিউর মেনটেন করে আপনি অ্যাসেসমেন্টটা নেবেন, আপনার ওখানে কোন কোন পিপিই, কোন কোন এই যে সেফটি মেনে কাজ করতে হবে সেই রিকোয়ারমেন্টগুলো থাকে। এবং ইন্ডাস্ট্রি স্পেসিফিক লেজিসলেশন, ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজগুলো করে ওইখানকার স্পেসিফিক যে লেজিসলেশন আছে, যে আইন কানুন আছে, ওইগুলো মেনে আপনাকে কাজ করতে হবে। অবশ্যই এই জায়গায় কিছু আপনার প্রাইভেসি বা কনফিডেন্সিয়াল বিষয় আছে। কেমন কনফিডেন্সিয়াল বিষয়, আপনার কাছে ক্যান্ডিডেটদের অনেক ইনফরমেশন থাকতে পারে, আপনার কাছে টুল অ্যাজ এ অ্যাসেসর হিসেবে যদি বলতেছি, আপনার কাছে টুলস থাকতে পারে। এই টুলসের প্রাইভেসি বা কনফিডেন্সিয়ালিটি অ্যাসেসরকে বজায় রাখতে হবে। পাশাপাশি অ্যাক্সেস এবং অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি রেগুলেশন, যে একটা প্রতিষ্ঠানে আপনার কিভাবে অ্যাক্সেস করতে হবে, বা এখন ইকুইটি নিশ্চিত করার জন্য যে আপনি কি রেগুলেশন, প্রতিটা প্রতিষ্ঠানে আসলে কিভাবে ক্যান্ডিডেট প্রবেশ করবে, পাশাপাশি কিভাবে সমতা বিধান করবে, সেটার ব্যাপারে বিভিন্ন নিয়ম কানুন বলা থাকে। ওইগুলো আপনাকে ওই রেগুলেশন মেনটেন করে আপনাদের অ্যাসেসমেন্টটা নিতে হবে। যদিও এই পয়েন্টটা আমরা 2 নাম্বার সিভিএলএম এ খুব ডিটেইলসে পাবো। ওখানে আমরা একটু ভালো করে দেখব। পাশাপাশি অ্যাসেসমেন্টে আসলে এনভায়রনমেন্টাল অনেকগুলো ইস্যুস আছে। আমাদের এই অ্যাসেসমেন্টে দ্বারা যাতে এনভায়রনমেন্টে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এনভায়রনমেন্ট যে রেগুলেশন মেনটেন করে করতে হয়, যে রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুলফিল করে আপনাকে অ্যাসেসমেন্টটা করতে হবে। পাশাপাশি ইন্ডাস্ট্রি কোড অফ প্র্যাকটিস, ইন্ডাস্ট্রিতে কাজগুলো কিভাবে করে, ইন্ডাস্ট্রি কোড অফ প্র্যাকটিসগুলো কি, কি, সেটা অবশ্যই আপনার এই অ্যাসেসমেন্টে মেনটেন করেই আপনার অ্যাসেসমেন্টটা করতে হবে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে কি বোঝায়? সো আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। সেটা হলো, ধরেন আপনি আপনাকে আজকে অ্যাসেসমেন্ট নিতে পাঠাইছে ধরেন চট্টগ্রাম। ওখানে যেয়ে দেখলেন আপনার পরিচিত কোনো একজন ব্যক্তি আছে, বা আপনার ছোট ভাই আছে, আপনার আত্মীয়স্বজন আছে। সো আপনি কি করলেন? ওইখানে যেয়ে যদি আপনার ওই পরিচিত এগুলোর কারণে যদি আপনার অ্যাসেসমেন্টের ডিসিশনে কোনো প্রকার ইমপ্যাক্টেড হয়, তখন সেটাকে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে। মানে সেটা হলো স্বার্থের সাথে দ্বন্দ্ব। যেমন এনএসডি যখন আপনাকে একজন অ্যাসেসর হিসাবে চট্টগ্রাম পাঠাবে, তখন কিন্তু আপনি এনএসডির একজন লোক হিসাবে, একজন একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে, একজন সার্টিফাইড অ্যাসেসর হিসেবে আপনি অ্যাসেসমেন্ট নিতে গেছেন। ওখানে সকল ক্যান্ডিডেটকে আপনার সমানভাবে মূল্যায়ন করতে হবে, এবং তাদের সকল রেজাল্ট তৈরি হবে কিসের ভিত্তিতে? এভিডেন্সের ভিত্তিতে। কোনো পার্সোনাল প্রেফারেন্স, কোনো রিলেশনশিপ, কারোর সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক,
এইগুলো আপনার অ্যাসেসমেন্টের ডিসিশনে কোনো প্রকার ইম্প্যাক্টেড হবে না। সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি এমন কোনো সিচুয়েশন সৃষ্টি হয় তখন আপনাকে কি করতে হবে? তখন আপনার এনএসডির যে কোড অফ কন্ডাক্ট ফর অ্যাসেসর, অ্যাসেসররা একজন অ্যাসেসমেন্ট কিভাবে কন্ডাক্ট করবে ওই নীতিমালা মেনটেন করে আপনাকে কি করতে হবে? একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? আপনাকে দাঁড়াচ্ছে যে আপনার যদি কোনো পার্সোনাল রিলেশনশিপ আপনার বা প্রেফারেন্সের এমন যদি কোনো কিছু থাকে সেটা আপনার অ্যাসেসমেন্টের প্রসেসে কোনো প্রকার ইম্প্যাক্টেড হবে না। আপনার সকল অ্যাসেসমেন্ট ডিসিশন সবকিছু তৈরি হবে আপনার কিসের ভিত্তিতে? আপনার এভিডেন্সের ভিত্তিতে। ওইরকম যদি কোনো সিচুয়েশন সৃষ্টি হয় অবশ্যই আপনি কি করবেন? এনএসজির যে কোড অফ কন্ডাক্ট আছে একটা অ্যাসেসর কোন কোন নীতিমালা মেনটেন করে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবে সেই অনুযায়ী আপনি অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করবেন। সো আমাদের এই পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট। আপনি যখন একটা অ্যাসেসমেন্ট নিতে যাবেন তখন আপনাকে আসলে কিছু জিনিস রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে হয়। রিজনেবল অ্যাডজাস্টমেন্টের সংজ্ঞাটা যদিও এখানে নাই, আমি একটু বলি। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বলতে এটা বুঝাইছে যে আপনি অ্যাসেসমেন্ট প্রসেসে সবাইকে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করে আপনি অ্যাসেসমেন্টটা কন্টিনিউ করবেন। তবে সেখানে কোনো প্রকার সিএস এর সাথে কোনো প্রকার কম্প্রোমাইজিং করা যাবে না। ধরেন একটা উদাহরণ দিয়ে বলি, একজন লোক বলতেছে স্যার আমি চোখে কম দেখি, তারের ডাইকা নিয়ে এসে সামনে লাইটের সামনে বসায় দিবেন। একজন বলতেছে স্যার আমি লিখতে পারি না, তাহলে আপনি কি করলেন? তার জন্য যে লিখতে পারে এরকম একজন অ্যাটেন্ডেন্ট কেরিয়ার নিয়ে আসবেন। ধরেন সে হাতে ব্যথা পেয়েছে তাই লিখতে পারে না, এমন একজন লোককে তার সাথে দিয়ে দিলেন, সে লিখে দিবে আর সে মুখে বলবে। সো মূলত কি বোঝাচ্ছে? আপনি কোনো একটা অ্যাডজাস্টমেন্ট করলেন তাদের সমস্যার উপর, তবে এই অ্যাডজাস্টমেন্ট করতে যেয়ে সিএস এর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যেমন জব করতে বলছে ৪ টা, আপনি বলছেন যে আপনি ২ টা করলে কম্পিটেন্ট। তার মানে আপনি এটা কি করলেন? সিএস এর সাথে কম্প্রোমাইজ করলেন। সেটা করা যাবে না। সো এখন কোন, কোন ব্যক্তিগুলোর জন্য আপনি আসলে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করবেন? সো তার পূর্বে আমরা যে আমাদের জিল্লুর রহমান স্যার হাত তুলছে, স্যারের কোয়েশ্চেনটা নেই একটু প্লিজ। জিল্লুর রহমান স্যার হাত তুলছেন, আবার হাত নামায় ফেলছেন। আচ্ছা ঠিক আছে। আমরা যেটা বললাম সেটা হলো কার জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করবেন? যার আসলে এই যে আমরা যদি একটু এখান থেকে দেখি, যার ল্যাঙ্গুয়েজ লিটারেসি স্কিল কম, যে ডিসেবল পারসন, যে তার ইন্টেলেকচুয়াল এম্পায়ারমেন্ট মানে আপনার যে বুদ্ধি-শুদ্ধি কম, ধরেন আপনার সাইকোলজিক্যাল আপনার ডিসেবিলিটি যারা, কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছে, আপনার এজ যারা, জেন্ডার যারা, ওমেন, আপনি বা কালচারাল ব্যাকগ্রাউন্ড, আপনার ইন্ডিজিনাস ক্যান্ডিডেট, এইসব ব্যক্তিদের জন্য আপনি আসলে রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা করবেন। আমরা আমাদের আগামীকালকে বলতে ১২ নম্বর যে সিভিএলএমটা আছে সেটাতে আমাদের এই পয়েন্টগুলো খুব ডিটেলসে বলা আছে। সো এখান থেকে আমরা একটু জানলাম কাদের জন্য অ্যাডজাস্টমেন্ট করবেন। ধরেন ওমেন, এজ, জেন্ডার, কালচারাল ব্যাকগ্রাউন্ড, রিলিজিয়াস প্র্যাকটিস, তারপর ডিসেবিলিটি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, অথবা যার মানে পড়াশোনার ল্যাঙ্গুয়েজ লিটারেসি স্কিল কম আছে, যার এডুকেশন লেভেল কম আছে, আমরা কি করব? তার জন্যই আসলে অ্যাডজাস্টমেন্টগুলো করব। ওকে। সো এভিডেন্স গুলো ডিটারমাইন করতে হলে আপনাকে সিএসটা একটু অ্যানালাইসিস করতে হবে। কারণ কোন, কোন এভিডেন্স দরকার অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য। একবারে ১ম ৬ টা পয়েন্ট একটা টেবিলে আমরা দেখে আসছি। আপনাদের এভিডেন্স ডিটারমাইন করতে হবে। এই এভিডেন্স ডিটারমাইন করতে হলে আপনাকে সিএস নিয়ে অ্যানালাইসিস করতে হবে। সিএস এর কোন, কোন বিষয়গুলো নিয়ে কোন, কোন জিনিসগুলো নিয়ে আপনি অ্যানালাইজ করবেন? সেটা হলো বাংলাদেশে বিএনকিউ লেভেল ডেসক্রিপ্টরে বলা আছে। আসলে কোন লেভেলের লোক কি কাজ করবে। পাশাপাশি ওই লেভেলে কাজ করতে হলে ল্যাঙ্গুয়েজ লিটারেসি, নিউমেরিসি স্কিল লেভেলগুলো কতটুকু সেটার ব্যাপারে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। পাশাপাশি লেভেলের এসেনশিয়াল নলেজ স্কিল কতটুকু দরকার, কোন, কোন এভিডেন্স দ্বারা আপনি সেটা কালেক্ট করবেন সেটা আপনাকে দেখতে হবে। পাশাপাশি 4 ডাইমেনশনগুলো কভার হচ্ছে কিনা, পারফরম্যান্স ক্রাইটেরিয়াগুলো আসলে আপনার এভিডেন্স দ্বারা কভার হবে কিনা, রেঞ্জ অফ ভেরিয়েবল এবং এভিডেন্স গাইড। মানে এই দেখুন এই ৪ টা কিন্তু সিএস এর পার্ট। মানে এইটা যদি বলি নিচের ৩ টা, তারপর আপনার এইটা এগুলো সিএস এর পার্ট। ওভারঅল সিএস এর মধ্যে কি বলছে? সিএস যখন আপনি এনালাইসিস করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কোন, কোন এভিডেন্স গুলো দরকার। সো আমাদের জন্য কিন্তু এটা মোটামুটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সেটা হলো যে আপনারা আ এইভাবে কোয়েশ্চেনটা এভাবে আসতে পারে যে রাইট ডাউন দ্য কি ফ্যাক্টর ফর এনালাইজিং কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড টু ডিটারমাইন এভিডেন্স। মানে এভিডেন্স গুলো ডিটারমাইন করার জন্য সিএস এর কোন বিষয়গুলো বা কোন ফ্যাক্টর গুলো আপনি এনালাইসিস করবেন। সেটা হলো বিএনকেএফ এর লেভেল ডেসক্রিপ্টর গুলো, ল্যাঙ্গুয়েজ লিটারেসি নিউমেরিক স্কিল গুলো কেমন হবে,
তারপর ডাইমেনশন, 4 ডাইমেনশন, পারফরম্যান্স ক্রাইটেরিয়া, রেঞ্জ অফ ভেরিয়েবল এবং এভিডেন্স গাইডগুলো। স্যাররা আমরা কিছু জিনিস বুঝবো আর আবার কিছু ক্ষেত্র বিশেষ কিছু জিনিস আমাদের আসলে মুখস্থর মতো করতে হবে, কারণ অ্যাসেসমেন্টে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো আসলে যেমন এই কোশ্চেনটা আপনাকে আসলে একটু মাথায় রাখতে হবে। আবার কিছু কিছু আছে যে কি ফিচার্স অফ কম্পিটেন্সি 4টা পয়েন্ট একবারে ঠোঁটস্থ রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনারা একটু, আমি পরামর্শ দিব আপনারা আপনাদের খাতায় একটু নোট ডাউন করে রাখার চেষ্টা করবেন। আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, এভিডেন্স কাকে বলে, এভিডেন্স কি জিনিস, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এভিডেন্স হলো এমন কোনো ডকুমেন্ট, এমন কোনো ইনফরমেশন যেটা দ্বারা একজন ব্যক্তির কম্পিটেন্সি আপনার প্রমাণ করে, মানে সে একজন প্রুভ করে কেউ একজন কম্পিটেন্ট কিনা সেটা প্রমাণ করে কোন একটা এভিডেন্স দ্বারা। তার মানে আমরা বলতে পারি এভিডেন্স হলো কিছু ডকুমেন্ট বা কিছু আপনার যে ইনফরমেশন যেটা দ্বারা, যেটা আপনি সংগ্রহ করছেন, সিএস এর সাথে তুলনা করছেন, মিলিয়ে দেখছেন কেউ কম্পিটেন্ট হয়েছে কিনা। মূলত আমাদের এভিডেন্স হলো দুই প্রকার, সেটা হলো ডিরেক্ট এভিডেন্স আর একটু ইনডিরেক্ট এভিডেন্স। আমাদের এখান থেকে কোশ্চেন আসে রাইট ডাউন দ্য ফর্মস অফ এভিডেন্স, মানে ফর্মস অফ এভিডেন্স গুলো আসে। সো এখানে দুই ধরনের ফর্মস মানে বলছে, টাইপ বলছে বা ফর্মস বলছে, সেটা হলো একটা হলো ডিরেক্ট এভিডেন্স আর একটা হলো ইনডিরেক্ট এভিডেন্স। ডিরেক্ট এভিডেন্স বলতে আসলে একটা প্রত্যক্ষ এভিডেন্সকে বোঝায়, তার মানে যেটা অ্যাসেসর নিজে পর্যবেক্ষণ করবে, নিজে প্রমাণ থাকবে। মানে ওই আমরা মানে ডিরেক্ট এভিডেন্সটা হলো এমন প্রমাণ বা এমন কোনো কিছু যা অ্যাসেসর নিজে অবজার্ভ করবে, নিজে পর্যবেক্ষণের মাধ্যমে সংগ্রহ করবে, তখন সেটাকে আমরা ডিরেক্ট এভিডেন্স বলবো। স্যারেরা আমাদের এই এভিডেন্সটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবেন, না বুঝলে আমাকে বলবেন। সো আমরা আবারও বলি এভিডেন্স কি জিনিস। এভিডেন্স হলো আপনার কম্পিটেন্সি প্রমাণ করার জন্য সংগ্রহকৃত তথ্য, এই তথ্যের ভিত্তিতে সে কম্পিটেন্ট না নট ইট কম্পিটেন্ট সেটা আপনি প্রমাণ করবেন। সো আপনাকে প্রত্যক্ষ এভিডেন্স বলতে কি বোঝায়, মানে ডিরেক্ট এভিডেন্স বলতে বোঝায় যেটা হলো অ্যাসেসর নিজে অবজার্ভ করবে, অবজার্ভ করে সংগ্রহ করবে, সেটাকে আসলে ডিরেক্ট এভিডেন্স বলবে। সো এই ডিরেক্ট এভিডেন্সে কি হতে পারে, কি কি থাকতে পারে, ক্যান্ডিডেটদের যে কাজগুলো করছে এটা, এই কাজগুলো অবজারভেশন বা ওরাল কোশ্চেনিং, অথবা অ্যাসেসর তার কাজটা স্বয়ং নিজে যা দেখছে। তার মানে কি দাঁড়াচ্ছে, অ্যাসেসর যেটা নিজে সাক্ষী থাকবে, নিজে পর্যবেক্ষণ করে সংগ্রহ করবে, সেটাকে আমরা ডিরেক্ট এভিডেন্স বলি। সেটা অবজারভেশন, ওরাল কোশ্চেনিং, ডেমনস্ট্রেশন। ওরাল কোশ্চেনিং সময় তাকে সামনে বসে 2-3টা কোশ্চেন করে, তার মানে সে নিজে অবজার্ভ করে দেখতেছে সে কতটুকু পারে, তখন সেটাকে আমরা ডিরেক্ট এভিডেন্স বলবো। আর ইনডিরেক্ট এভিডেন্স বলতে কি বোঝায়, ইনডিরেক্ট এভিডেন্স বলতে মানে যে ক্যান্ডিডেট আছে তারা কাজ করছে, ওই কাজগুলো অ্যাসেসর পর্যালোচনা করছে, পরীক্ষা নিরীক্ষা করছে, নিরীক্ষা করেই আপনি যে এভিডেন্সটা সংগ্রহ করছে সেটাকে ইনডিরেক্ট এভিডেন্স বলে। তার মানে আমরা বলতে পারি ইনডিরেক্ট এভিডেন্স হলো ওই সমস্ত এভিডেন্স যেটা ক্যান্ডিডেটদের করা কাজ অ্যাসেসর রিভিউ করছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, সেটাকে ইনডিরেক্ট এভিডেন্স বলে। যেমন অ্যাসেসমেন্টের ফিনিশ প্রোডাক্ট, মানে একটা অ্যাসেসমেন্ট শেষে কি প্রোডাক্ট তৈরি হয়েছে সেটা আমাদের একটা যে ইনডিরেক্ট এভিডেন্স। পাশাপাশি রিভিউ, রিটেন টেস্ট, প্রিভিয়াস কাজের কোনো রিভিউ বা আগের কোম্পানি কর্তৃক কোনো কলিগ বা কোনো কেউ যদি টেস্টিমোনিয়াল গুলো দিয়ে থাকে, বা এভিডেন্সের যদি কোনো আপনার এভিডেন্স মানে ট্রেনিং এর যদি কোনো এভিডেন্স থাকে, প্রমাণপত্র থাকে, দলিল থাকে। যে খলিল স্যার হাত তুলছেন। স্যার ফিনিশড প্রোডাক্ট এটা ইনডিরেক্ট এভিডেন্স কিনা, এটা কি ডিরেক্ট এভিডেন্স কিনা, আচ্ছা বা স্যার, আবার একটু ক্লিয়ার করবেন স্যার। স্যারের অকুপেশন কি? ইলেকট্রিক্যাল। আচ্ছা ধরেন আপনাকে বলছে একটা টি জয়েন করতে, মানে একটা জব দিছে টি জয়েন করতে, এন্ড এসএসও তো আপনার সবসময় এই 10 জন ক্যান্ডিডেটের সামনে দাঁড়ায় থাকতে পারবে না। ধরেন আপনি কি করলেন, এই 2-3টা তারে টি জয়েন করে এসএসও স্যারের সামনে নিয়ে আসলেন। তার মানে আপনি যখন টি জয়েন করলেন মানে করা শেষ, তখন ওইটা হলো ফিনিশ প্রোডাক্ট, মানে আপনার কাজটা শেষ, কমপ্লিট। সো এটা যখন এসএসও দেখবে, তখন কি সে দেখছে এটা আপনি বানাইছেন না কারোটা কপি করে এনে দিয়েছেন, এটা কি এসএসও দেখছে স্যার? ক্লিয়ার স্যার, আবার ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ আচ্ছা স্যার। আচ্ছা, সো গুড। এরপরে বলছে আপনার আগের কাজের কোনো পারফর্মের কাজটা রিভিউ করা, অথবা আপনি যদি কোনো কলিগ, সুপারভাইজার, আপনার যদি ম্যানেজার যদি কোনো কাজে রিপোর্ট দেয় বা ট্রেনিং এর কোনো এভিডেন্স হয়, সেগুলো ইনডিরেক্ট এভিডেন্স। এখন কোশ্চেন হইতে পারে স্যার রিটেনটা কেন ইনডিরেক্ট এভিডেন্স? রিটেনটা তো স্যারে আমাদের সামনে দাঁড়ায় থাকে। আচ্ছা ধরেন একটা ক্লাসে যখন 10 জন, 15 জন, 20 জন স্টুডেন্ট অ্যাসেসমেন্ট দিবে, অ্যাসেসর কি সবাইকে এট এ টাইমে দেখার সুযোগ হয়? হয় না।
অত ক্ষেত্র না, বিশেষ হয় না। অনেক সময় কি হয় একজন আরেকজন এটা দেখে লেখে এবং অ্যাসেসর কি করে এটা কিন্তু আপনাদের সামনে দেখে না, সে কি করে আপনাদের যখন রিটেন শেষ হয় নিজে বসে বসে আলাদা আলাদা করে দেখে। তার মানে ওখানে ক্যান্ডিডেটদের একবারে উনি নিজে থাইকা নিতে পারতেছে না, সেজন্য সেটাকে ইনডিরেক্ট এভিডেন্স বলা হয়ে থাকে। ক্লিয়ার? বা অনেক সময় স্যার এমনও হতে পারে যে মানে মিস্টেকলি উনি সঠিক উত্তর দেখাইছে। হ্যাঁ, হতে পারে স্যার। ওকে, আমরা কি এই এভিডেন্সটা খুব ভালো বুঝছি? এভিডেন্স দুই প্রকার, কিভাবে কোনটা কি? এই ক্লিয়ার স্যার। ওকে, এখন এই এভিডেন্সটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধরেন এটা একটু বুঝাই আমাদের স্যার জন্য স্যার। ইনডাইরেক্ট এভিডেন্সটা যদি একটু আচ্ছা, বলতেন আবার অবশ্যই শর্ট স্যার, করে। অবশ্যই। ইনডিরেক্ট এভিডেন্স থ্যাংক ইউ বলতে স্যার, থ্যাংক ইউ স্যার, ওই থ্যাংকস আ লট। সমস্ত এভিডেন্সকে বোঝানো হয়েছে যেটা ক্যান্ডিডেট কাজ করছে, অ্যাসেসর ওই কাজটা রিভিউ করছে, পরীক্ষা নিরীক্ষা করছে, পর্যবেক্ষণ করছে, করে উনি যে এভিডেন্সটা সংগ্রহ করছে এটা ইনডিরেক্ট এভিডেন্স। যেমন যেমন ধরেন আপনার সুপারভাইজার কি করছে, আপনার একটা সার্টিফিকেট দিছে যে আমার এই যে এমডি আলম সাহেব খুব ভালো কাজ জানে, তিনি ইলেকট্রিক্যালে 10 বছর ধরে কাজ করছে। অ্যাসেসর কিন্তু আপনার 10 বছর ধরে কাজ দেখে নাই, সে কি করছে আপনার ওই রিপোর্ট দেখে মানে বুঝছে যে সে তো এই কোম্পানিতে 10 বছর ইলেকট্রিক্যাল কাজ করছে। অথবা আপনাকে একটা ওয়েল্ডিং এ কি করছে, আপনাকে বলছে একটা জয়েন দেন, একটা ওয়েল্ডিং করেন, আপনি কি করলেন ওয়েল্ডিং করে অ্যাসেসর সামনে নিয়ে আসলেন যে স্যার আমি এই কাজটা করছি। তখন এই কাজটা যখন অ্যাসেসর অবজার্ভ মানে রিভিউ করবে, পরীক্ষা নিরীক্ষা করবে, মানে পর্যবেক্ষণ করবে, করে যখন এভিডেন্সটা সংগ্রহ করবে সে তখন সেটাকে ইনডিরেক্ট এভিডেন্স বলে। স্যার কিছুটা কি বুঝছি? জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে আচ্ছা, পারছি। ওকে। সো ধরেন অ্যাসেসমেন্টের সময় আপনাকে তো অনেক এভিডেন্স সংগ্রহ করতে হবে অ্যাজ এ অ্যাসেসর হিসাবে, বা আপনারা যখন অ্যাসেসমেন্ট দিচ্ছেন দেখছেন না অ্যাসেসর বসে অনেকগুলো কাগজপত্র ফিল আপ করে, আপনার একটু পরে কাজ দেখে আপনার পিছনে ঘুরে এইটা ফিল আপ করে, ওইটা ফিল আপ করে, অনেকগুলো জিনিস কাজগুলো করে। সো উনি আসলে আপনার কাছ থেকে এভিডেন্স সংগ্রহ করে। কেন এভিডেন্স সংগ্রহ করে? আপনাকে একটা অ্যাসেসমেন্ট ডিসিশন তৈরি করতে হবে। সো এই যে এভিডেন্স গুলো সংগ্রহ করছে, এই এভিডেন্স গুলো উনিকে আসলে মূল্যায়ন করতে হবে। মানে এই এভিডেন্স গুলো এখন উনি বিশ্লেষণ করবে, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবে, করে দেখবে আসলে এভিডেন্স গুলো আসলে সঠিক কিনা। যদি হয় তাহলে আপনি কম্পিটেন্ট হবেন। সো এই এভিডেন্স গুলো মূল্যায়ন করার একটা রুলস আছে, সেটাকেই বলে রুলস অফ এভিডেন্স। এটাকে বলে বিসিস কার বলে আপনি সহজে লিখতে পারেন, মানে মনে রাখার জন্য। বিসিএস কার মানে ভ্যালিড, কারেন্ট, সাফিসিয়েন্ট, কনসিস্টেন্ট, অথেন্টিক, কারেন্স রিসেন্ট। আমরা প্রতিটাই পড়বো। তার আগে যদি আমাদের অ্যাসেসমেন্টে এরকম একটা কোশ্চেন আসে, ধরেন আপনি অ্যাসেসমেন্ট নিতে গেছেন, নেওয়ার পরে অ্যাসেসমেন্টে অনেকগুলো এভিডেন্স সংগ্রহ করছেন, এই এভিডেন্সগুলো আপনি এখন কিসের ভিত্তিতে মূল্যায়ন করবেন? তখন আমাদের উত্তরটা হবে রুলস অফ এভিডেন্সের ভিত্তিতে মূল্যায়ন করবো। এই যে 6টা রুলস আছে, এই রুলসের মধ্যে মূল্যায়ন করব। সো আমরা এখানে একটা একটা করে দেখার চেষ্টা করি। ভ্যালিডিটি বলতে কি বুঝে? আপনি অ্যাসেসমেন্টের সময় একটা ভ্যালিডিটি পড়ছেন না প্রিন্সিপালের সময়? অলমোস্ট সেম একই জিনিস হলো এখানকার রুলস অফ এভিডেন্স এর ভ্যালিডিটি। আপনি যে এভিডেন্স গুলো সংগ্রহ করছেন ক্যান্ডিডেটের কাছ থেকে, এই এভিডেন্স গুলো কি পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলো কভার করছে কিনা, এলিমেন্ট গুলো কভার করছে কিনা, ইউনিটের রিকোয়ারমেন্ট গুলো যদি কভার করছে কিনা, ফোর্থ ডাইমেনশন কভার করছে কিনা, যদি করে থাকে তাহলে আপনার এভিডেন্সটা ভ্যালিড। সহজ কথায় ধরেন আপনাকে সিএসএ বলছে আপনাকে 100টা কাজ করতে, ধরেন উদাহরণস্বরূপ আপনি যদি ওই এভিডেন্সে আপনার 100টা কাজের রিফ্লেক্ট হয়, তাহলে আপনার এভিডেন্সটা ভ্যালিড এভিডেন্স। মানে আপনাকে যা বলছে সিএসএ পারফরমেন্স ক্রাইটেরিয়াতে, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াতে, ওই সমস্ত সব জিনিস অনুযায়ী যদি আপনি কাজটা করেন এবং ওই এভিডেন্সটা, তখন এটাকে একটা ভ্যালিড এভিডেন্স বলবো। কারেন্সি, কারেন্সি বলতে আপনার যে এভিডেন্স গুলো অ্যাসেসরকে জমা দিয়েছেন, এই এভিডেন্স গুলো থেকে আপনার কারেন্ট নলেজটা রিফ্লেক্ট হয়েছে কিনা, যদি হয় সেটাকে আমরা একটা মানে কারেন্ট এভিডেন্স বলবো। সো এটা এমনও হইতে পারে যে সেটা হলো আপনাকে সিএস এর কারেন্ট ভার্সন অনুযায়ী আপনি কাজটা করছেন কিনা। ধরেন একটা উদাহরণ দেই, সেটা হলো বর্তমানে মাইক্রোসফট অফিসের আসলে 365 বা 2021 এগুলো চলতেছে কারেন্ট মাইক্রোসফট অফিস। আপনি যদি 2003 সালে সফটওয়্যার দিয়ে কোনো কাজ করেন, তখন আপনার ওই নলেজটা, ওই এভিডেন্সটা একটা কারেন্ট এভিডেন্স হবে না। কারণ 3 সালের সফটওয়্যার, 2003 সালের সফটওয়্যার আর 2024 সালের সফটওয়্যার কি এক হবে? অনেক আপডেটেড আছে না স্যারেরা? জি স্যার। তার মানে
আপনি যদি কোনো একটা সিএসএ কারেন্ট ভার্সন অনুযায়ী বা আপনি যে কাজটা করছেন ওই কাজের মধ্যে আপনার একটা কারেন্ট নলেজটা রিফ্লেক্ট হইতেছে কিনা, যদি হয় সেটা একটা কারেন্ট এভিডেন্স। ক্লিয়ার স্যারেরা? জি স্যার। সাফিসিয়েন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো এটা। এই এই ৬টার মধ্যে এটা এখান থেকে কোশ্চেন আসে। সাফিসিয়েন্ট এভিডেন্স বলতে কি বোঝায়? ধরেন আপনাকে তো একজন অ্যাসেসর আপনাকে একটা অ্যাসেসমেন্ট ডিসিশন তৈরি করতে হবে। কে কম্পিটেন্ট, কে নট ইয়েট কম্পিটেন্ট সেটা তো আপনাকে বলতে হবে বা আপনাকে ডিটারমিন করতে হবে। সেজন্য আপনাকে কি করতে হবে? আপনাকে পর্যাপ্ত এভিডেন্স সংগ্রহ করতে হবে। আপনি যখন পর্যাপ্ত এভিডেন্স সংগ্রহ করেন তখনই তো আপনি একটা কি করতে পারবেন? একটা রাইট ডিসিশন দিতে পারবেন। কে কম্পিটেন্ট, কে নট ইয়েট কম্পিটেন্ট। এখন আমাদের এখান থেকে কোশ্চেন কি আসে? আপনি অ্যাজ এ অ্যাসেসর হিসাবে কিভাবে পর্যাপ্ত এভিডেন্স সংগ্রহ করেছেন নিশ্চিত করবেন। এখানে দেখেন আমাদের ১ নাম্বার আর ৩ নাম্বার পয়েন্টে সুন্দর মতো বলে দেওয়া আছে কালেক্ট এভিডেন্স মোর দেন ওয়ান অর ইন মোর দেন ওয়ান সিচুয়েশন, মানে একাধিক সিচুয়েশন থেকে যখন আপনি এভিডেন্স সংগ্রহ করবেন তখন সেটাকে সাফিসিয়েন্ট এভিডেন্স বলে। অথবা নিচের পয়েন্টে আবার খুব সুন্দর মতো বলছে ইউজিং মোর দেন ওয়ান মেথড অফ অ্যাসেসমেন্ট টু এনশিওর সাফিসিয়েন্ট এভিডেন্স। মূলত এই লাইনটা থেকে আমাদের কোশ্চেনটা আসে। সেটা হলো আপনাকে সাফিসিয়েন্ট এভিডেন্স এনশিওর করতে হবে আপনি যখন একাধিক মেথড থেকে এভিডেন্স গুলো সংগ্রহ করবেন তখন সেটাকে সাফিসিয়েন্ট এভিডেন্স বলবে। অথবা দ্বিতীয় পয়েন্ট আবার একটু যেটা বলার চেষ্টা করছে সেটা হলো আপনি যে টুলস যে মেথড গুলো দিয়ে অ্যাসেস করতেছেন ওইগুলো যাতে আপনার সিএস এর সবগুলো পার্টকে কভার করে। যদি কভার করে তখন সেটাকে আমরা একটা সাফিসিয়েন্ট এভিডেন্স বলবো। মূলত আপনারা যখন অ্যাসেসমেন্ট দিবেন ১ নাম্বার আর ৩ নাম্বার পয়েন্ট যেটা এটা সুন্দর মতো দিবেন। আপনাদের বইতে সেম জিনিসটা দেওয়া আছে। যে আপনি যখন একাধিক সিচুয়েশন থেকে এভিডেন্স সংগ্রহ করবেন অর আপনি যখন একাধিক মেথড থেকে এভিডেন্স সংগ্রহ করবেন তখন সেটা আপনাকে আপনি সাফিসিয়েন্ট এভিডেন্স বলবেন। অথেন্টিক এভিডেন্স এক কথায় উত্তর সেটা হলো ক্যান্ডিডেট যদি কাজটা নিজে করে থাকে তখন সেটাকে অথেন্টিক এভিডেন্স বলবো। ধরেন কেমন? আপনাকে একটা কম্পিউটার অপারেশনে বলছে আপনাকে একটা এক্সেল করতে, আপনি আগেই ওই এক্সেলটা কোনোভাবে করে রাখছেন, অ্যাসেসরকে জমা দিয়ে দিচ্ছেন, তার মানে এটা আপনি করেন নাই, তার মানে এটা আপনার অথেন্টিক এভিডেন্স না। অথবা আপনাকে বলছে একটা ওয়েল্ডিং করে নিয়ে আসতে, আপনি কি করছেন? ট্রেনিং চলাকালীন যে সময় যে ওয়েল্ডিংটা করছেন সেটা অ্যাসেসরকে জমা দিয়েছেন, হবে না। তার মানে আপনি ওই অ্যাসেসমেন্ট চলাকালীন সময় আপনি কাজটা নিজে করছেন কিনা, যদি নিজে করেন এবং সেটা সেই এভিডেন্সটাকে আমরা তখন অথেন্টিক এভিডেন্স বলবো। এক কথায় উত্তর সেটা হলো ক্যান্ডিডেট নিজে করতে থাকলে সেটা অথেন্টিক এভিডেন্স। কনসিস্টেন্সি মানে আপনি যে এভিডেন্স গুলো অ্যাসেসরকে জমা দিচ্ছেন এই এভিডেন্স গুলোতে আসলে কি শো হয় কিনা, দেখা যায় কিনা, আপনি ওয়ার্কপ্লেস কন্ডিশনে এইভাবে কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে কাজ করতে পারবেন। মানে আপনার এভিডেন্স গুলোতে কি সেটা রিফ্লেক্ট পায় কিনা, আপনি কি ইন্ডাস্ট্রিতে যায় যখন কাজ করবেন তখন কি আপনি এই কনসিস্টেন্টলি স্ট্যান্ডার্ড মিট করে কাজ করতে পারবেন কিনা, আপনার কাজের মধ্যে ধারাবাহিকতা আছে কিনা সেটা যখন ফুটে ওঠে তখন সেটাকে আমরা কনসিস্টেন্ট এভিডেন্স বলবো। রিসেন্ট ধরেন যে এখানে যে স্যারেরা আছে একজন ইলেকট্রিক্যাল স্যার বলল যে স্যার আমি তো 10 বছর ধরে আমি আরো 5 বছর আগে টানা 10 বছর ইলেকট্রিক্যাল কাজ করছি। একটু খেয়াল করেন আমি বলছি স্যার আমি 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত আমি ইলেকট্রিক্যালের অনেক কাজ করছি, 10 বছর বিদেশে কাজ করছি এবং স্যার এখন আমি অ্যাসেসমেন্ট দিতে আসছি। এখন উনি আপনাকে 10 বছরের এক্সপিরিয়েন্সের একটা সার্টিফিকেট আপনাকে দিল, এটা কিন্তু একটা এভিডেন্স পোর্টফোলিও আমরা নিতে পারি। তো এই এভিডেন্সটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখানে একটা রুলস বলছে এভিডেন্সটা সর্বোচ্চ 3 বছরের পুরাতন হইতে হবে। তার মানে সেই যে 10 বছর আগে 10 বছর মানে 10 বছর আগে সে 10 বছর কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট দিছে সেটা তার রিসেন্ট এভিডেন্স না। কারণ আমার রুলসে বলছে তার সর্বোচ্চ আপনার 3 বছর পুরাতন হইতে হবে। সেই যে আরো 10 বছর আগে যে কাজগুলো করছে ইলেকট্রিক্যালে, এখন তো ইলেকট্রিক্যাল কাজের চেঞ্জ হয়ে গেছে। ধরেন স্ট্যান্ডার্ড বা আপনার যে যুগের সাথে তাল মিলিয়ে টুলস ইকুইপমেন্ট গুলো চেঞ্জ হয়ে গেছে। তার মানে তার ওই নলেজটা এখনকার জন্য অ্যাপ্লিকেবল না। তার মানে রিসেন্ট এভিডেন্স বলতে বুঝাইছে আপনার সর্বোচ্চ 3 বছরের পুরাতন এভিডেন্স জমা দিয়েছেন কিনা। ধরেন ওই যে আমরা যেটা বললাম অনেকে যারা কম্পিউটার বা গ্রাফিক ডিজাইনার তারা পোর্টফোলিও জমা দিয়ে থাকে, আমরা একটু পরেই দেখব পোর্টফোলিও কি জিনিস। ওই পোর্টফোলিওটা অবশ্যই 3 বছরের সর্বোচ্চ 3 বছরের পুরাতন হইতে হবে, এর বেশি হলে সেটা গ্রহণযোগ্য হবে না।
ওকে স্যারেরা, আমরা প্রতিদিনের না আবার একটু কুইজ দেই। এখানে দুইটা কুইজ দেওয়া আছে, আমরা একটু পরে আমাদের কুইজটাতে অংশগ্রহণ করি। সবাই ট্রাই করেন একটু। আমরা যা পড়ছি না ঠিক তার মধ্যে থেকে কোশ্চেনটা আসছে। আচ্ছা, এখানে অনেকে অ্যান্সার দিয়েছেন, সবার অ্যান্সারটা সঠিক হয়েছে। স্যারের পরেরটা একটু ট্রাই করি। বলছে অ্যাসেসমেন্ট আউটকামটা কনসিস্টেন্টলি ইন্টারপ্রেট আউটকাম। এটার অ্যান্সার হবে ডি, রিলায়েবিলিটি। সকলকে একই গাইডলাইন মেনটেন করে যখন অ্যাসেসমেন্টটা হবে। আচ্ছা, এটা বলেন পরেরটা, রিটেন টেস্ট হলো কোন ধরনের এভিডেন্স? সবারটাই হয়েছে ইনডিরেক্ট এভিডেন্স। ওকে, আমাদের এই মানে সিভিলিয়ামটা প্রায় শেষের দিকে, অল্প একটু টপিকস আছে, সেটা করে আমরা একটু শেষ করব। সো অ্যাসেসমেন্টটা আসলে কি, কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আসলে অ্যাসেসমেন্ট হয়? এখানে আমরা পড়েছি কম্পিটেন্সি, কম্পিটেন্ট, নলেজ, স্কিল, অ্যাটিটিউড। মানে আপনার নলেজ দেখে, স্কিল দেখে, অ্যাটিটিউড দেখে, এবং ক্ষেত্র বিশেষে ইথিক, যেটা অবশ্য অ্যাটিটিউডের সাথে যুক্ত। আপনার নলেজ কি, স্কিল কি, অ্যাটিটিউড কি, সেইগুলোর উপর ভিত্তি করে আপনার অ্যাসেসমেন্টটা মানে নেওয়া হয়ে থাকে। সো অ্যাসেসমেন্টের স্টেক হোল্ডার কারা, মানে অ্যাসেসমেন্টের সাথে কারা কারা জড়িত? ক্যান্ডিডেট জড়িত, অ্যাসেসর জড়িত, সুপারভাইজার জড়িত, ওই কাজের সাথে টেকনিক্যাল অ্যাসেসর, এই টেকনিক্যাল এক্সপার্ট জড়িত, অথবা অন্যান্য যারা অ্যাসেসর আছে তারাও আমাদের অ্যাসেসমেন্ট স্টেক হোল্ডার সাথে জড়িত। পাশাপাশি আমাদের অ্যাসেসমেন্টের ভেন্যুর প্রধান হইতে পারে, ইনচার্জ হইতে পারে, তারাও অ্যাসেসমেন্টের সাথে আমাদের ইনভলভমেন্ট আছে। সো এখন আমরা যেটা দেখব, অ্যাসেসমেন্ট মেথড। আপনি কোন কোন মেথডে অ্যাসেসমেন্টটা নেন? এখানে ফর্মেটিভ এবং সামেটিভ আলাদা আলাদা দুইটাতে আছে। এই দুইটার জন্য আপনার কোন মেথড ফলো করি? সো আমরা এখানে যারা আছি তারা তো তিনটা মেথডের সাথে অলমোস্ট সবাই পরিচিত। সেটা রিটেন টেস্ট, অবজারভেশন, আরেকটা হলো বা ডেমনস্ট্রেশন, অথবা ওরাল কোশ্চেনিং। এই তিনটার সাথে আমরা সবাই পরিচিত। এবং এখানে আরো কিছু দেওয়া আছে, যে লার্নিং ডায়েরি, ওয়ার্ক গ্রুপ অ্যাসেসমেন্ট, অন দ্য জব অবজারভেশন, পোর্টফোলিও। সো আমাদের অ্যাসেসমেন্টে যদি আসে, ফর্মেটিভ অ্যাসেসমেন্টের জন্য কোন মেথড গুলো পড়বো, বা সামেটিভের জন্য সবাই কমন তিনটা দিয়ে দিবেন, রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন, ওরাল কোশ্চেনিং। এই তিনটা আপনার দুইটার জন্য কমন। সো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চারটা অ্যাসেসমেন্ট মেথড কি, এবং ওই মেথডে যখন অ্যাসেসমেন্টে নেবেন তখন আপনি কি কি এভিডেন্স, মানে এভিডেন্স সংগ্রহ করার জন্য কোন টুলস গুলো ব্যবহার করবেন। যেমন প্রথমটা দেওয়া আছে রিটেন টেস্ট। রিটেন টেস্ট একটা অ্যাসেসমেন্ট মেথড। এই মেথডের জন্য আপনি কোন টুলস ব্যবহার করবেন? আপনাকে অবশ্যই একটা কোশ্চেন পত্র দিতে হবে। সো শর্ট টেস্ট কোশ্চেন বা ইজি, এগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা কি করতে পারি, রিটেনে আপনার নিতে পারে, কোনো আপনার তাদের কাছ থেকে এভিডেন্স সংগ্রহ করতে পারি। আর দ্বিতীয় বলছে ওরাল কোশ্চেনিং। ওরাল যে কোশ্চেন করবেন, এটা যদি একটা মেথড হয়ে থাকে, তাহলে এটা ইয়েটা কি হবে আপনার, যে এভিডেন্স গ্যাদারিং টুলস কবে কি হবে? অবশ্যই এভিডেন্স গ্যাদারিং টুলস হবে। আপনি তাকে বিভিন্ন কোশ্চেন করবেন না, ওই কোশ্চেনের লিস্টটা হবে আপনার হলো এভিডেন্স গ্যাদারিং টুলস। দেন অবজারভেশন একটা মেথড। এই অবজারভেশন মেথডের অবজারভেশন গ্যাদারিং টুলস কি হবে, কোন টুলস ব্যবহার করে তার কাজটা দেখবেন? অবশ্যই টাস্ক অবজারভেশন চেকলিস্ট, একটা চেকলিস্ট ব্যবহার করে আপনি তার কাজটা দেখবেন। আর ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কি করবেন? আপনার টাস্ক অবজারভেশন চেকলিস্ট, দুইটাই একই জিনিস। তার যে কাজটা করতেছে এই কাজটা অবজারভেশন একটা চেকলিস্ট ব্যবহার করে করবেন। এবং অন দ্য জব অবজারভেশন যদি মেথড হয়, সেটার জন্য একটা চেকলিস্ট ব্যবহার করে তার কাজটা বা তার কাছ থেকে এভিডেন্স সংগ্রহ করবেন। ফ্রুটফুলিও একটা মেথড, এবং সেটার মাধ্যমে আমরা কিভাবে তাদের কাছ থেকে এভিডেন্স সংগ্রহ করব, কোন চেকলিস্ট ব্যবহার করে, সেটা হলো ফ্রুটফুলিও ইভ্যালুয়েশন চেকলিস্ট। তার মানে দেখেন, চেকলিস্ট কথাটা যেখানে সেখানে আমরা বলতে পারি সেটা এভিডেন্স গ্যাদারিং টুলস। একটু খেয়াল করবেন, সে টুলস কি জিনিস আর অ্যাসেসমেন্ট মেথড কি জিনিস। মেথড হলো এভিডেন্স সংগ্রহ করার জন্য একটা পদ্ধতি। কোন কোন কিভাবে তার কাছ থেকে কোন এই যে আপনার রিটেন টেস্টটা হচ্ছে, এই রিটেন টেস্টে যে আপনি এভিডেন্সটা সংগ্রহ করবেন, কি ব্যবহার করে করবেন, সেটা হলো আপনার টুলস। সো রিটেনের জন্য শর্টেস্ট কোশ্চেন, ওরালের জন্য কোশ্চেনের লিস্ট, অবজারভেশনের জন্য অবজারভেশন চেকলিস্ট, ডেমনস্ট্রেশনের জন্য ডেমনস্ট্রেশন চেকলিস্ট বা রেটিং শিট, অথবা অন দ্য জব অবজারভেশনের জন্য আপনার অবজারভেশন চেকলিস্ট, পোর্টফোলিওর জন্য পোর্টফোলিও ইভ্যালুয়েশন চেকলিস্ট। আচ্ছা, একজন একজন আচ্ছা, অ্যাসেসমেন্টটা কে ডিজাইন করবে? একটু আমরা জেনে রাখি, অ্যাসেসমেন্টটা ডিজাইন করবে অ্যাসেসমেন্ট ডিজাইনার যিনি আছে। সো অ্যাসেসমেন্ট ডিজাইনার যখন অ্যাসেসমেন্টের ডিজাইন করবে, ওনাকে কতগুলো বিষয়ের ব্যাপারে ওনার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। কোন কোন বিষয়ে? তার টিবেটের সম্পর্কে তার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সিএস এর মানে অ্যাসেসমেন্টের বিষয়ে তার প্রপার নলেজ থাকতে হবে। তারপর
যে অ্যাসেসমেন্টের সময় কোন কোন এভিডেন্স দরকার সেটা সম্পর্কে তার জানা থাকতে হবে এবং অ্যাসেসমেন্টে যে প্ল্যানিং করা বা ডিজাইন করা কিভাবে টুলস বানাইতে হয় কিভাবে কোশ্চেন বানাইতে হয় এইসব ব্যাপারে তাকে আসলে কম্পিটেন্ট হইতে হবে মানে আগে থেকে জানা থাকতে হবে এবং অ্যাসেসমেন্টের ভ্যালিডেশন প্রসেসটা তাকে জানতে হবে এই জিনিসটা নতুন যুক্ত হয়েছে একটু দেখে নেবেন অ্যাসেসমেন্ট প্ল্যান কি জিনিস অ্যাসেসমেন্ট প্ল্যান হলো একটা ওভারঅল প্ল্যানিং ডকুমেন্ট যেটার মাধ্যমে আপনি যে একটা অ্যাসেসমেন্ট কিভাবে হবে এই অ্যাসেসমেন্ট ফুল প্রসেসের যে ডকুমেন্টেশন প্রসেস ঠিক আছে সেটাকে অ্যাসেসমেন্ট প্ল্যান বলে তার মধ্যে আসলে কি থাকে তার মধ্যে থাকে অ্যাসেসমেন্ট অ্যাসেসরের গাইডলাইন থাকে অ্যাসেসমেন্টের কনটেক্সট থাকে মানে পারপাস থাকে কোন কনটেক্সটে হবে তারপর কোন স্ট্যান্ডার্ডের উপর হবে বেঞ্চমার্ক কি কোন মেথডে অ্যাসেসমেন্টটা হবে কোন টুলস ব্যবহার করে অ্যাসেসমেন্টটা হবে এভিডেন্স গ্যাদারিং করার প্ল্যান তারপর আপনার কোন রিসোর্সেস কোন ইকুইপমেন্টগুলো প্রয়োজন এইসব বিষয়গুলো আমাদের অ্যাসেসমেন্ট প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত থাকে এখানে একটা লিস্ট দেওয়া আছে পারপাস কি কনটেক্সট কি বেঞ্চমার্ক কি পাশাপাশি অ্যাসেসমেন্ট প্ল্যানে এটাও থাকে কিসের অ্যাসেসমেন্ট হবে কিভাবে অ্যাসেসমেন্ট হবে কোথায় হবে কখন হবে এসব জিনিসপত্রগুলো আমাদের অ্যাসেসমেন্ট প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত থাকে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স বলতে কি বোঝায় সো আমাদের জন্য যারা অ্যাসেসর পাঠ করবেন তাদেরকে অবশ্যই এই কোশ্চেনটা করবেই বা যারা টেনে পাঠ করবেন তাদেরকে কোশ্চেনটা ওরালে করবে এটা ফর শিওর আপনারা এই কোশ্চেনটা আমরা এখানে একটু দেখব আর এটা আমরা প্র্যাকটিক্যালি এই কোশ্চেনটার অ্যান্সার মানে করব মানে আমরা যে একটি এভিডেন্স তৈরি করব এই এভিডেন্সে আমাকে আসলে প্ল্যানিং ম্যাট্রিক্সটা বানাইতে হয় তার পূর্বে আমরা সংজ্ঞাটা সম্পর্কে কিছুটা আইডিয়া নেই যখন আমরা ফিজিক্যালি ক্লাস করব তখন আমরা ওখানে প্ল্যানিং কিভাবে বানাইতে হয় সেটা আমরা দেখিয়ে দেব সো অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স কাকে বলে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স একটা টুলস যেটা ব্যবহার করে আপনি ম্যাপ করবেন যে কোনো একটা এলিমেন্ট বা পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো আপনি কিভাবে জাজ করবেন কোন মেথডে জাজ করবেন সেটা করার একটা ম্যাপিং বা ম্যাট্রিক্সকে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স বলে সো অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স একটা টুলস যেটা ব্যবহার করে ম্যাপ করা হয় কোন এলিমেন্ট কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া এগেনস্টে কোন অ্যাপ্রোপ্রিয়েট মেথডে অ্যাসেসমেন্টটা নিবে সেটাই আপনার অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি একটা সিএসসি ইলেকট্রিক্যালের একটা কাজে বলছে আপনাকে 10টা কাজ করতে হবে ধরেন যে চ্যানেল লাগাইতে হবে লাইট লাগাইতে হবে বাল্ব লাগাইতে হবে ফ্যান লাগাইতে হবে ধরেন ইত্যাদি ইত্যাদি 10টা কাজ করতে বলছে এখন এই 10টা জিনিস আপনি ক্যান্ডিডেটদের কোন পদ্ধতিতে যাচাই করবেন রিটেনে যাচাই করবেন ওরালে যাচাই করবেন না ডেমনস্ট্রেশন যাচাই করবেন এই 10টা পদ্ধতিতে আপনি বিভিন্ন টিক চিহ্ন দিবেন এই টিক চিহ্ন এই ওভারঅল কাজটাকে আসলে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স বলে যেটা আমরা ইনশাল্লাহ আমরা বানায় দেখবো সামনেই তো এখান থেকে আমরা একটু সংজ্ঞাটা দেখে নিলাম যে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স একটা টুল যেটা ব্যবহার করে কোন এলিমেন্ট কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া কোন অ্যাপ্রোপ্রিয়েট মেথডে আপনার জাজ করা হবে সেটা ম্যাপ করা হয় ম্যাপিং করা হয় ওকে এভিডেন্স গ্যাদারিং মেথড আমরা কিন্তু একটু আগে মেথড পড়ে আসছি আপনার কি রিজন টেস্ট অবজারভেশন ডেমনস্ট্রেশন এগুলো পড়ে আসছে এইগুলো এখানে বলছে মাল্টিপল অবজারভেশন ডেমনস্ট্রেশন টেকনিক্যাল কাজের কোনো ডেমনস্ট্রেশন অথবা কোনো কাজের ফিনিশ প্রোডাক্ট রিটেন টেস্ট ওরাল কোশ্চেনিং সেম জিনিসগুলো বা তার আগের কাজের করতে কোনো প্রিভিয়াস এমপ্লয়ার বা ম্যানেজমেন্টের কোনো যদি রেফারেন্স থাকে সেটা মানে বা পোর্টফোলিও হতে পারে সেগুলো আমাদের এভিডেন্স গ্যাদারিং মেথড এবং এখানে কিছু টুলসের কথা বলা আছে এই টুলসগুলো আমরা আমাদের ওই যে 4টা টেবিলটা দেখলাম 36 নাম্বার পেজে ওই টেবিল থেকে দেখব যে চেকলিস্ট লিস্ট অফ কোশ্চান অবজারভেশন চেকলিস্ট এখানে কয়েকটা ভুল দেওয়া আছে যেমন পোর্টফোলিওটা ভুল কারণ পোর্টফোলিও টুলস হলো ইভ্যালুয়েশন চেকলিস্ট ডেমনস্ট্রেশন একটা মেথড এটার মানে টুলস হলো অন দ্য জব বা টাস্ক অবজারভেশন চেকলিস্ট আর কোশ্চেনিং হবে না লিস্ট অফ কোশ্চেনিং হবে সো এই জন্য বলছি আমরা এই মানে পয়েন্টটা ইম্পর্টেন্ট এভিডেন্স গ্যাদারিং টুলসটা ইম্পর্টেন্ট কিন্তু টুলসটা পড়বো হলো আমরা যদি একটু দেখায় দেই এইটা থেকে 36 নম্বর পেজে যে টেবিলটা আছে টেবিলটা থেকে আমরা টুলসটা পড়বো এখানে যে 6টা টুলস এই টুলসটা থেকে আমরা পড়ার চেষ্টা করব ওকে আমাদের আর 3-4টা স্লাইড আছে এর মধ্যে শেষ হয়ে যাবে আচ্ছা এভিডেন্সটা আমরা কেন মানে টুলসটা আমরা কেন ব্যবহার করব ধরেন আপনি যে রিটেনের কোশ্চেন পেপারটা কেন ব্যবহার করবেন জব শিটটা কেন ব্যবহার করবেন উদ্দেশ্যটা কি ধরেন
জব শিটটা যখন ক্যান্ডিডেটে দিবেন তখন ক্যান্ডিডেট বুঝতে পারবে তারে কোন কাজটা করতে হবে, তাই না? যখন তাকে একটা রিটেনের কোশ্চেন পেপার দেখুন তখন সে বুঝবে তারে কোন প্রশ্নের উত্তর দিতে হবে, কোন জিনিসটা তার জানতে হবে। তার মানে প্রথম পয়েন্ট যেটা বলছে, হেল্প ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এক্সপেক্টেড, তার কাছ থেকে কি চাওয়া হচ্ছে সে সহজে বুঝতে পারবে। এবং অ্যাসেসরকে তো একটা ডিসিশন বানাইতে হবে, তাই না? একটা রেজাল্ট দিতে হবে, রেজাল্ট দেওয়ার জন্য তার এভিডেন্স দরকার হবে। এই এভিডেন্সগুলো সংগ্রহ করার একটা ফোকাস হলো টুলস। ওই টুলসের মাধ্যমে তার কাছ থেকে এভিডেন্স সংগ্রহ করবে। এই টুলসের মাধ্যমে যখন এভিডেন্স সংগ্রহ করবে এবং সেখান থেকে সে একটা আউটকাম, অ্যাসেসমেন্ট আউটকাম, একটা রেজাল্ট তৈরি করবে। এই রেজাল্টটা সে দিন শেষে ক্যান্ডিডেটদের জানায় দিবে। তার মানে ওই টুলস ব্যবহার করে যে এভিডেন্সগুলো সংগ্রহ করছে, এই এভিডেন্সের ভিত্তিতে একটা রেজাল্ট তৈরি করছে। এবং ওই টুলসের মাধ্যমে ক্যান্ডিডেটটা কোথায় ভালো করছে, কোথায় খারাপ করছে, কোথায় তার গ্যাপ আছে সেটা আইডেন্টিফাই হয়ে যায়। যেমন রিটেনে যখন আপনি উত্তর দিবেন 25টার মধ্যে 10টা পারবেন, তার মানে আপনার আন্ডারপিনিং নলেজে গ্যাপ আছে, আপনার নলেজ গ্যাপ, এটা রিকভারি করতে হবে। তার মানে টুলস ব্যবহার করে আমরা কি করতে পারবো, তাদের গ্যাপটা আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, টুলস কি জিনিস? আমরা এতক্ষণ হয়তোবা টুলস টুলস বলতেছি। টুলসের সহজ একটা সংজ্ঞা, সেটা হলো আপনার কি, যে যেই সব ডকুমেন্ট ব্যবহার করে একজন অ্যাসেসর অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করে তাই সেটাকে অ্যাসেসমেন্ট টুলস বলে। আবারও বলি, যে সমস্ত আপনার এই আপনার ডকুমেন্টগুলো বা ডকুমেন্টগুলো ব্যবহার করে অ্যাসেসর অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করে সেটা টুলস বলে। এই টুলসের মধ্যে কি থাকতে পারে? এই টুলসের মধ্যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, জব শিট, স্পেসিফিকেশন শিট, আপনার তারপর সেলফ চেক শিট, এগুলো থাকতে পারে। আর প্রসিডিউরও থাকতে পারে। আমাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, অ্যাসেসমেন্ট টুলসে আসলে কি থাকে? শুধু কি ইনস্ট্রুমেন্ট থাকে, মানে আপনার কোশ্চেন থাকে? না, প্রসিডিউরগুলো থাকে, কোন কোন ধাপ, কোন ইনস্ট্রাকশন, কোন ইনফরমেশন, এইসব জিনিস থাকে। মূলত আমাদের অ্যাসেসমেন্ট টুলসে দুইটা জিনিস থাকে, একটা হলো ইনস্ট্রাকশন বা ইনস্ট্রুমেন্ট, আর একটা হলো প্রসিডিউরগুলো। আমাদের এই অবজারভেশন চেকলিস্ট, চেকলিস্ট কাকে বলে? আপনাদের এই সংজ্ঞাটা সম্ভবত বইতে এভাবে দেওয়া নাই, আমি আপনাদেরকে আলাদা করে এই সংজ্ঞাটা দিয়ে দেবো। বা এই অবজারভেশন চেকলিস্ট বলতে কি বোঝায়, আমাদের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। অবজারভেশন চেকলিস্ট বলতে কি বোঝায়? অবজারভেশন চেকলিস্ট একটা টুলস যেটা ব্যবহার করে ক্যান্ডিডেটদের কাজটা অ্যাসেসর অবজার্ভ করে, সেটা অবজারভেশন চেকলিস্ট। সহজ কথায় একটা টুলস, যেটা একটা ইউজফুল টুলস যেটা ব্যবহার করে মার্কিং করে একজন অ্যাসেসর, মানে ক্যান্ডিডেটের কাজটা সে অবজারভেশন করে। বা নিচে কি বলছে, চেকলিস্ট একটা টুলস যেটা ইউজ করে ক্যান্ডিডেটরা পারফরমেন্স ক্রাইটেরিয়া অনুযায়ী সে তার অ্যাক্টিভিটিস বা কাজগুলো করতে পারতেছে কিনা, যদি করতে পারে সে কম্পিটেন্ট, না করতে পারলে নট কম্পিটেন্ট। তার মানে সহজ কথায় অবজারভেশন চেকলিস্ট একটা টুলস যেটা ব্যবহার করে অ্যাসেসর ক্যান্ডিডেটদের কাজগুলো অবজার্ভ করে কাজগুলো রেকর্ড করে, তাকে অবজারভেশন চেকলিস্ট বলে। আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ওরাল কোশ্চেনিংটা আমরা কখন করি, কখন করা প্রয়োজন? এই যে আপনারা যে রিটেন ডেমোর পর ওরাল কোশ্চেনে 8-10টা কোশ্চেন করে, কখন করে? আর কখন করা প্রয়োজন, নেসেসারি কখন? যেখানে আসলে অবজারভেশন করা সম্ভব না, এমন একটা কাজ যেখানে আসলে অ্যাসেসর অবজার্ভ করা সম্ভব হয়ে ওঠে না, তখন সেখানে আপনি ওরাল কোশ্চেনিং করতে পারেন। অথবা ক্যান্ডিডেট যে কাজগুলো করতেছে এই কাজটা ভেরিফাই করা, যে আসলে সে নিজে করছে কিনা, সে বুঝতেছে কিনা, সেটা ভেরিফাই করার জন্য আমরা কি করি, অবজারভেশন মানে ওরাল কোশ্চেনিং করি। অথবা তার আন্ডারপিনিং নলেজ কতটুকু আছে, সে কতটুকু জানে সেটা বোঝার জন্য আমরা কি করি, ওরাল কোশ্চেনিংটা করে থাকি। অথবা সে তার ফুড ডাইমেনশন মধ্যে তার বিকল্পভাবে কাজ করার মানে তার বিকল্পভাবে কাজ করার এবিলিটি বা ক্যাপাবিলিটিস আছে কিনা সেটা যাচাই করার জন্য আমরা কি করতে পারি, ওরাল কোশ্চেন করি। এটা মূলত এটা করা হয় আপনার যে যে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলটা আছে কিনা, তার ডাইমেনশনটা এক্সপ্লোর করার জন্য আমরা কি করি, তাদেরকে ওরাল কোশ্চেনটা করে থাকি। সো আমরা এখান থেকে কোশ্চেনটা কেমন হবে, কখন ওরাল কোশ্চেন করা প্রয়োজন, এখান থেকে যে আমরা 3-4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্ট ইনশাল্লাহ দিয়ে দেব। থার্ড পার্টি রিপোর্ট বলতে কি বোঝায়? থার্ড পার্টি রিপোর্ট বলতে কি বোঝায়, ধরেন ক্যান্ডিডেটের যে এভিডেন্সগুলো দিছে, কোনো একজন ব্যক্তি তার ওই কাজটা সে দেখছে, কি বলছে, যে এভিডেন্স প্রোভাইডেড বাই দ্য পারসন হু হ্যাজ ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন অফ দ্য ক্যান্ডিডেট পারফরমেন্স। ক্যান্ডিডেটের পারফরমেন্সটা কেউ প্রথমে দেখে থাকে, ওখান থেকে যদি কোনো রিপোর্ট দিয়ে থাকে, অথবা কোনো মানে অথরিটি যদি কোনো এভিডেন্স
যে কাজের উপর কোনো এভিডেন্স দিয়ে থাকে, তার মানে তৃতীয় কোনো ব্যক্তি যদি কোনো যে কাজের উপর, আপনার কাজের উপর বা ক্যান্ডিডেটের কাজের উপর কোনো রিপোর্ট দিয়ে থাকে, সেটাকে আপনার থার্ড পার্টি রিপোর্ট হিসেবে বলা হয় এখানে। বা এটা আপনার অ্যাসেসরের কাজটা ভেরিফাই করার জন্য আসলে থার্ড পার্টি রিপোর্টটা ব্যবহার করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে অথেন্টিক প্রমাণ করার জন্য সেটা দেখা হয়ে থাকে। সো আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পোর্টফোলিও। সো পোর্টফোলিও কি জিনিস? পোর্টফোলিও আমরা যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই, সেটা হলো দেন ফ্রিল্যান্সিং যারা করে তারা কিন্তু অনেক কাজ করে, বিভিন্ন বাইরে কাজ করে, দেশে বিদেশে কাজ করে। এখন সে ধরেন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছে, সেই ইন্টারভিউ দিতে যেয়ে সে বললো যে স্যার আমি তো অনেক কাজ করছি, দেশে বিদেশে ফ্রিল্যান্সিং, লোগো ডিজাইনে অনেক কাজ করছি। এখন সে কি করলো, তার এই যত কাজ করছে সবগুলো রিপোর্ট বা সবগুলো একত্রিত করে যখন ওই প্রতিষ্ঠান ইন্টারভিউয়ার যারা আছে, যারা নিতেছে তাদের কাছে যদি জমা দেয়, তখন সেটাকে আসলে পোর্টফোলিও বলে। তার মানে পোর্টফোলিও হলো এভিডেন্সের একটা সংগ্রহ, যেটা দ্বারা একজনের কম্পিটেন্সি, কাজের কম্পিটেন্সি গুলো প্রুভ করা হয়। সো কি কি আমাদের পোর্টফোলিওর মধ্যে থাকতে পারে? সেটা হলো ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে পারে, বা রেজাল্ট থাকতে পারে, অথবা ট্রেনিং এর ওয়ার্কবুক থাকতে পারে, অথবা আগের কোম্পানি যদি কোনো রেফারেন্স থাকে সেটা থাকতে পারে, অথবা জবের ডেসক্রিপশন থাকতে পারে, কোনো ফটো ভিডিও থাকতে পারে, অথবা আপনার কাজের যে কোনো ধরেন আপনি কোনো কাজ করছেন বা কোনো জিনিস লেখালেখি করছেন, সেটা পত্রিকায় ছাপা হয়েছে সেটা হইতে পারে, কোনো ওয়ার্ড পাইছেন মানে ওয়ার্ড পাইছেন সেটা হইতে পারে, অথবা আপনার কাজের কোনো স্যাম্পল, ওয়ার্কের স্যাম্পল হইতে পারে। সেগুলো আমাদের পোর্টফোলিও এভিডেন্স হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আমাদের জন্য এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ যে হোয়াট কুড বি ইনক্লুডেড ইন এ পোর্টফোলিও এভিডেন্স, পোর্টফোলিও এভিডেন্সে কোন 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 বিষয়গুলো যুক্ত থাকে। আমাদের কিন্তু পড়া শেষ, আসলে আমাদের এই দুইটা কুইজ দিব, দিয়ে আমাদের আজকের ক্লাসটা আমরা শেষ করব। সো স্যার একটু ট্রাই করি এটার অ্যান্সারটা দেওয়ার জন্য। হুইচ ইজ নট অ্যাসেসমেন্ট মেথড, কোনটা অ্যাসেসমেন্ট মেথড নয়? একটু ট্রাই করি আমরা স্যাররা। ডি, শর্ট টেস্ট কোশ্চেনস। দেখি বাকিরা কি বলে। সবাই একটু আমাদের ওই যে চ্যাট বক্সে অ্যান্সার দেওয়ার ট্রাই করি। কয়েকজন ভুল বলেছে। ওভারঅল আমাদের অ্যান্সারটা হবে স্যার যেটা বলেছে সেটা হলো শর্ট টেস্ট কোশ্চেন। ওকে, পরেরটা একটু বলি। হোয়াট কুড নট বি ইনক্লুডেড ইন এ পোর্টফোলিও এভিডেন্স, পোর্টফোলিও এভিডেন্স হিসেবে কোনটা অন্তর্ভুক্ত নয়? দুই তিনজন অ্যান্সার দিচ্ছে। সো হ্যাঁ, সবার যারা যে অ্যান্সার দিয়েছেন সবারটা সঠিক হয়েছে, সেটা হলো ইজি। ইজিটা আসলে আমাদের পোর্টফোলিও এভিডেন্সের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, এটা দেখবো না। ওকে স্যাররা, আমরা এতক্ষণ ধরে যে সিভিএলএমটা আলোচনা করলাম, আমাদের 11 নাম্বার সিভিএলএম, মোটামুটি আমরা এটা করতে পেরেছি। একজন হাত তুলছে, স্যার কিছু বলবেন? স্যার ওই 2 নাম্বার ফর্মেটিভ অ্যাসেসমেন্টের অ্যান্সার শিটটা দিয়ে দিব, পাইনি। আজকে দিয়ে দিব স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আমি একটু বলি তারপর আপনাদের কথা একটা নিচ্ছি। সেটা হলো আমরা এই মানে এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করেছি, এখানে বুঝেন নাই এমন কোনো টপিকস কি আপনাদের আছে? নুসরাত ম্যাডাম হাত তুলছে মনে হয়। স্যার অ্যাসেসমেন্ট কি আমাদের ইংলিশেই দিতে হবে নাকি আমরা বাংলায় অ্যান্সার করতে পারবো? অ্যাসেসমেন্টটা মূলত আপনি চাইলে বাংলা অ্যান্সার করতে পারবেন, তবে সেটা অ্যাসেসরের অনুমতিক্রমে, নিয়ম হলে ইংরেজিতে দেওয়া। আচ্ছা স্যার। ওকে স্যার, কারো কোনো কোশ্চেন? আচ্ছা, যদি আপনাদের কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ওই যে স্যার, একজন স্যারকে বললাম আমরা সিএসটা ডাউনলোড কিভাবে করতে হয় সেটা দেখে দিব। হাফিজ স্যার হাত তুলছেন, স্যার কিছু বলতে চান? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। আমি একটা ব্যাপার আলাপ করতে চাই, জি সেটা হচ্ছে আমি তো এর আগে বিটিভির অ্যাসেসর আর কি। হ্যাঁ, জি বিটিভির অ্যাসেসর। এখন হচ্ছে ওই এনএসডি এর জাস্ট শুধু অ্যাসেসরের পার্টটা করতে চাচ্ছি আর কি। জি কারণ আমি ওই একটু ব্যস্ত, খুবই ব্যস্ত, হয়তো 2-3টা ক্লাস আমার মিসও হয়ে গেছে। জি এখন যেটা হচ্ছে মানে এনএসডি এর অ্যাসেসর পার্ট করতে হলে আমাকে টোটাল 5টা বই কমপ্লিট করতে হবে। 5টা বই করতে হবে। 5টা বই না? জি
স্যার যেহেতু অনেক ব্যস্ততার ভেতরে যদি একটু শর্ট করে আমাকে একটা সাজেশন দিতেন যে আসলে কোন কোন জিনিসগুলো বেশি ফলো করলে মানে বেটার হয় আর কি। ওটার শর্ট সাজেশন আপনাদের একটা মার্ক করা সিভিএলএম আমি গ্রুপে শেয়ার করছি। কেউ যদি দেখে থাকেন তাহলে ওইটাই আপনি ফলো করতে পারেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, আপনারা কি মার্ক করা সিভিএলএমটা পেয়েছেন? পেয়েছি স্যার। না স্যার আমি জি স্যার পেয়েছি। আচ্ছা, সো আমি যদি একটু দেখে আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করছি, একটু আমি দেখাই। দেখেন আমরা এভাবে আসলে মার্ক করে রাখছি কোন পয়েন্টগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো আপনি এগুলো ফোকাস করতে পারেন, ফোকাস করলে আশা করি আপনার জন্য বেটার হবে। সো এই সিভিএলএম গুলোর প্রয়োজনে আমি আবার দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে স্যার, চলে গেছে। আচ্ছা, আমরা একটা সিএস কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখব। ঠিক আছে, সো এখানে আপনারা যে কেউ একজন বলেন আপনারা কোন অকুপেশন, ওই অকুপেশনের সিএসটা ডাউনলোড করে দেখাই। স্যার গিভিংটা দেখান। কেয়ার গিভিং। আচ্ছা, প্রথমে আপনারা কি যাবেন, যে কোনো একটা ব্রাউজারে যা লিখবেন ন্যাশনাল স্কিল পোর্টাল। দেখেন আমি লিখেছি, লিখলে একবার প্রথম যেটা আসছে এনএসডি স্কিল পোর্টাল, এই দেখেন এই জায়গাটাতে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আস্তে আস্তে নিচে চলে আসবেন, একবারে 6 নাম্বার একটা ঘর আছে, সেটা হলো ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়াল। এখানে ক্লিক করবেন। দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে অকুপেশনের যে গড়টা আছে, অকুপেশনের যে গড়, আমি যদি একটু বড় করি, অকুপেশনের গড়ে আপনি লিখবেন জেনারেল কেয়ার গিভিং। জেনারেল কেয়ার গিভিং, এই দেখেন জেনারেল কেয়ার গিভিং কথা চলে আসছে। তারপর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলেই আপনার দেখেন কেয়ার গিভিং লেভেল 2 সিএস কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা আছে, এইটা দেখেন এখানে চলে আসবে একবারে প্রথমেই। অনেকের নিচেও থাকতে পারে, সেটা দেখে একবারে তার রাইট পাশে চলে এসে এই ডাউনলোডের ঘরে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড করে ফেলছি আমরা। আপনার জেনারেল কেয়ার গিভিং এর সিএসটা আমরা ডাউনলোড করে ফেলেছি। স্যার আমরা কি পারবো ডাউনলোড করতে? জি জি স্যার, স্যার পাবেন। অলরেডি আমাদের ক্লাসটা রেকর্ডিংও আছে, আমি কমপ্লিট দিইনি। আপনারা চাইলে ভিডিওটা দেখেও আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে স্যার, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে আর স্যার আজকে ক্লাসের উপর?